আচ্ছা, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ঠিক আছে। শোনা যাচ্ছে। শ্রীয়তিরাজায় विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। সবাইকে শুভ বিজয়া। শুভ বিজয়া। শুভ বিজয়া। শুভ বিজয়। শুভ বিজয়। শুভ বিজয় স্যার সকলকে। সকলের পূজা সবার ভালো কেটেছে আশা করি। হ্যাঁ, ঠাকুরের মোটামুটি কৃপায়। হ্যাঁ হ্যাঁ। আপনাদের সবার ভালো কেটেছে তো মিশনে? একদমই। আচ্ছা, বৃষ্টি হবে বলে হয়নি, সবার পূজা ভালোই গেছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হোম টাস্ক সবাই তো দেননি। আচ্ছা, আজকের ক্লাসে আছেন, হোম টাস্ক দেননি এরকম কেউ আছেন? আমি দিইনি স্যার, নমস্কার। আচ্ছা, স্বাতি ম্যাডাম দেননি। আচ্ছা, সোমা ম্যাডাম আপনি তো একটা মেসেজ করেছিলেন ল্যাঙ্গুয়েজটার ব্যাপার নিয়ে। হ্যাঁ আচ্ছা, আর কেউ হোম টাস্ক দেননি? স্যার, আমারও দেওয়া হয়নি। অ্যাকচুয়ালি আমি ট্রাফিক আটকে গেছে, আমি এই ক্লাসের পরে পাঠিয়ে দেবো। আচ্ছা, স্যার দেখুন আমারও দেওয়া আমাদের হয়নি। ওকে, আমাদের এখন বেসিক চলছে। বেসিকটা একটু ভালো করে মানে হয়তো আপনাদের আমি মনে রেডি হতে করেছি পারে স্যার, যে পাঠাতে পারিনি। বেসিকটা হয়তো মানে এমন একটা বেসিক চলছে যেটা দেখে উপর থেকে মনে হচ্ছে ইটস ভেরি ইজি, কিন্তু মানে যদি না বেসিকটা ঠিকঠাক করেন এখন এই মুহূর্তে, তখন কিন্তু মানে পরবর্তীকালে যখন আমরা শ্লোক পড়বো, শ্লোক যখন চ্যান্ট করব, তখন কিন্তু সমস্যা হবেই। স্যার, আমার ওই শ গুলো নিয়ে একটু সমস্যা আছে। যেমন আপনি বলছেন না ট স ঠ স, মানে হ্যাঁ, মানে এটা সবগুলোই কি তালেবস্য না সবগুলো মানে মূর্ধন্য স? কোন শটা কার সাথে এগুলো আমি বুঝতে পারিনি। না মানে ম্যাডাম, উচ্চারণ। ওটা তো ওটা আমি মানে আপনাদেরকে একটা কি বলবো মানে উচ্চারণ স্থান অনুযায়ী জিনিসটা বলা হয়েছিল। দেখবেন আমরা মানে তিনটে সকারকে আমরা স্পেসিফাই করছি এই বলে যে মূর্ধন্য স, তালব্য স এবং দন্তীয় স। হ্যাঁ স্যার। ঠিক আছে, মানে এই দন্তীয়, তালব্য বা মূর্ধন্য, এই শব্দগুলো কিন্তু সকারগুলোকে স্পেসিফাই করছে, মানে কোন সকার এটা। হ্যাঁ স্যার। তো এই শব্দগুলো মানে দেখুন, এই যে তিনটে শব্দ আছে, দন্তীয়, তালব্য আর মূর্ধন্য, মূর্ধন্য। হ্যাঁ এই শব্দগুলো আসলে কিভাবে মানে এই শব্দগুলো ডিরাইভেশন যদি আমরা দেখি তো কিরকম হচ্ছে, মূর্ধা থেকে মূর্ধন্য, মূর্ধা মানে কি? তালু থেকে তালব্য, আর দন্ত থেকে দন্ত্য। তাহলে এই শব্দগুলো হচ্ছে উচ্চারণ স্থানকে ইন্ডিকেট করছে। অর্থাৎ তালব্য সকারের উচ্চারণ স্থান হচ্ছে তালু, মূর্ধন্য সকারের উচ্চারণ স্থান হচ্ছে মূর্ধা, দন্তীয় সকারের উচ্চারণ স্থান হচ্ছে দন্ত। স্যার, মূর্ধা মানে একটু বলবেন? দন্তীয় সকার, মূর্ধা ঠিক মানে আছে, একটু মানে জানি না। আচ্ছা, এই আমার এগুলো একটা প্রশ্ন আছে, পরে করি। দিয়েই বোঝা যাচ্ছে, এই শব্দগুলোর দ্বারাই বোঝা যাচ্ছে আমরা সকারগুলোকে স্পেসিফাই করতে পারছি।
এবারে প্রশ্ন আসে যে কিভাবে মানে উচ্চারণটা একটু ইন্টারাপ্ট করছি। আপনার কথাগুলো কিভাবে করা মাঝে যায়। মধ্যে কেটে কেটে যাচ্ছে। এটা হ্যাঁ, কেটে কেটে কি যাচ্ছে সবারই হচ্ছে? আপনার কথা। তাহলে হ্যাঁ, মাঝে কেটে মাঝে কেটে না যাচ্ছে। এরকম কেটে কেটে একটু হ্যাঁ আসছে। স্যার, কথাগুলো কেটে কেটে যাচ্ছে। মূর্ধন্য সকারের উচ্চারণটা আমাকে কোথা থেকে করতে হবে? মূর্ধা মানে উচ্চারণ স্থান, মানে ঠিক না, মূর্ধ সকারের উচ্চারণ ভয়েস আসছে না। আবার কেটে গেল, বুঝতে পারলাম না। মূর্ধা মানে? আচ্ছা, এখন কি ভয়েস ক্লিয়ার আছে? একদম ক্লিয়ার। Okay. আচ্ছা, দেখুন সোমা ম্যাডাম, দেখুন নেটওয়ার্কটা এত প্রবলেম করছে কেন? উম, আচ্ছা, সোমা ম্যাডাম শোনা যাচ্ছে? একদম ক্লিয়ার স্যার। আচ্ছা, দেখুন আচ্ছা, মূর্ধা এটা একটা উচ্চারণ স্থান। এবারে মূর্ধা এই উচ্চারণ স্থান বলতে আমরা কোনটাকে বুঝবো? দেখুন, আপনি জাস্ট উচ্চারণ করুন ট বর্গ, ট, ঠ, ড, ঢ বলুন। ট, ঠ, ড, মানে তালুর একটু পিছন দিকে। ড, হ্যাঁ, মানে ঢ, ট, ঠ, ড যখন বলছেন, ম- আমাদের জিভ ঠিক যেখানে স্পর্শ করছে ওইটাই হচ্ছে মূর্ধা। ওই আচ্ছা এক্সাক্ট মানে স্থানটাই হচ্ছে মূর্ধা। আচ্ছা স্যার। তাহলে মানে মূর্ধন্য ষয়ের উচ্চারণের ক্ষেত্রেও ট, ঠ, ড, ট, ঠ, ড, ঢ এর মতোই হবে, মানে জিভটা ওখানে আচ্ছা স্পর্শ করবে। আচ্ছা স্যার, যে হোম টাস্ক গুলো দিয়েছিলেন এটা কোন স উচ্চারণ হবে? মূর্ধন্য স না হোম তালব্য টাস্ক স না ম্যাডাম আমি দন্ত্য স? সবগুলোই দিয়েছি তো, 3টে সকারের উচ্চারণের জন্যই দিয়েছি। এবার কোনটা কোন স এর সাথে যাবে এটা কি করে বুঝবো? আচ্ছা, ওই একই মানে উচ্চারণ স্থান থেকে ট, ঠ, ড এর, ট, ঠ, ড, ঢ এর উচ্চারণ স্থান হচ্ছে মূর্ধা, ঊর্ধ্বা। তাহলে হ্যাঁ। ওটা হচ্ছে মূর্ধন্য সকার। চ, ছ, আচ্ছা জ, ঝ, তালু, তাহলে আচ্ছা তালব্য স হচ্ছে চ, ছ, জ, ঝ এর সাথে যাচ্ছে। আচ্ছা আর ত, থ, দ, ধ এগুলো দন্তীয়, তাহলে এর সাথে আচ্ছা দন্তীয় সাথে যাবে। আচ্ছা স্যার, অনেক ধন্যবাদ। আচ্ছা, ওকে। না, বলছি যে আমাদের বাংলায় যেমন তিনটে স্বয়ের না কোনো আলাদা উচ্চারণ নেই, একই রকম উচ্চারণ। তো সংস্কৃতেও কি সেরকমই, না আলাদা উচ্চারণ আছে? উচ্চারণ স্থান তো বুঝলাম, কিন্তু ওরকমই কি, মানে উচ্চারণ কি ডিফারেন্ট হবে না একই রকম হবে তিনটে স্ব? ঠিক আছে। আচ্ছা, সরি, আজকে নেটওয়ার্কটা মানে খুব সমস্যা হচ্ছে। খুবই সমস্যা, হ্যাঁ, মাঝে মাঝে একদম অফ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে বুঝতে পারছি না, মানে কানেকশন আছে, 5G কানেকশন আছে, কিন্তু মানে ল্যাপটপে সমস্যা করছে এরকম, মাঝে মধ্যে কানেকশন পুরো একদম কেটে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, আজকে আমরা একটু মানে একটা স্তোত্র আজকে অভ্যাস করি আমরা, মানে আমরা দেখছি আরো থিওরি কিছু আছে। আমরা স্টাডি মেটেরিয়াল ফার্স্ট যেটা সেটা দেখেছি, সেকেন্ড স্টাডি মেটেরিয়ালও দেখবো। তার আগে আমরা একটা খুব সহজ একটা স্তোত্র, আহ, ওটা জাস্ট একটু অভ্যাস করবো, যেহেতু সোজা আছে প্রথমত, আর সেকেন্ড হচ্ছে ওটা শুটটা আমাদের যে পড়ার যে স্টাইলটা, সেটাও আমাদের একটু রপ্ত করতে হবে তো। তো সেক্ষেত্রে আমরা মানে দুটো একসাথে নিয়ে চলি, একটু কিছু কিছু সহজ শ্লোক, তার সাথে আমাদের থিওরি যেমন চলছে স্টাডি মেটেরিয়াল গুলোতে সেইভাবে। নাহলে একবারে থিওরি করলে
দুটো একসাথে করে চলতে হবে, নাহলে হবে না, সময়টা যেহেতু খুবই লিমিটেড। আচ্ছা ওয়েট। আচ্ছা আজকে আমরা গুরু স্তোত্র শিখবো, কেমন? গুরু স্তোত্রের শ্লোক মানে মানে শব্দগুলো খুব সোজা, তো সেক্ষেত্রে আমাদের খুব একটা অসুবিধা হবে না। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা দেখুন, মানে আমি বলবো এবং আমি কিন্তু প্রত্যেককে আজকে ক্লাসে বলাবো, যেহেতু আমাদের স্টাইলটা শিখতে হবে। শুধু তো আর মানে একটা মানে পারফেক্ট উচ্চারণ না, পারফেক্ট উচ্চারণ তার সাথে স্টাইল মানে সুর, এটাও শিখতে হবে। সুন্দরভাবে বলা, সুরের সাথে বলা, এটাও শিখতে হবে যেহেতু। আচ্ছা দেখুন, গুরু স্তোত্র। আচ্ছা তার আগে একটা জিনিস বলে রাখা ভালো, এই যে গুরু স্তোত্র, এটা খুব প্রসিদ্ধ। আমরা গুরু স্তোত্রের কিছু কিছু শ্লোক মাঝে মধ্যেই শুনি। হয়তো গুরু স্তোত্রের যে শ্লোকগুলো আমরা দেখবো এখানে, তার কিছু কিছু শ্লোক আমরা শুনি। আচ্ছা গুরু স্তোত্র কিন্তু অ্যাকচুয়ালি কোনো স্তোত্র না। যেমন আপনারা শিবতাণ্ডব স্তোত্র, একটা পার্টিকুলার স্তোত্র বোঝেন। স্তোত্র মানে শিবতাণ্ডব স্তোত্র হচ্ছে শিবকে আশ্রয় করেই কিছু শ্লোক রচিত হয়েছে, সেটা একটা পার্টিকুলার স্তোত্র, শিবতাণ্ডব স্তোত্র স্তোত্রের নাম। কিন্তু গুরু স্তোত্র কিন্তু অ্যাকচুয়ালি একটা কালেকশন। মানে আমাদের সংস্কৃতে, মানে সংস্কৃত সাহিত্যে, মানে গুরু, মানে গুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করে যত শ্লোক রচিত হয়েছে, সেই সমস্ত শ্লোকের একটা কালেকশন। মানে একটা পার্টিকুলার যে গুরু স্তোত্র, এই নামে কোনো স্তোত্র, মানে এই নামে কয়েকটা শ্লোক রচিত, মানে শ্লোক করা হয়েছে, তারই সমষ্টি হচ্ছে গুরু স্তোত্র, এরকম না। এটা কিন্তু মানে বিচ্ছিন্নভাবে সংস্কৃত সাহিত্যে যত এরকম আহ গুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করে যত শ্লোক রচনা করা হয়েছে, তাদের একটা কালেকশন, এবং সেটারই একটা নাম দেওয়া হয়েছে গুরু স্তোত্র। যেহেতু গুরুকে আধার করেই, গুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেই শ্লোকগুলো, তো তার সমষ্টি, সেই শ্লোকগুলোর একটা যে সংগ্রহ, সেটার একটা নাম দেওয়া হয়েছে গুরু স্তোত্র। ঠিক আছে, এটা একটা মানে ক্লিয়ার করার ছিল জিনিসটা। মানে অন্যান্য স্তোত্রের সাথে গুরু স্তোত্র একটু ডিফারেন্ট এই জায়গাতে। আচ্ছা এরপরে আমাদের গুরু স্তোত্র যেটা আছে সেটা হচ্ছে অনুষ্টুপ ছন্দে। আমরা যে শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম যে 3টে চ্যাপ্টার দেখব, সেখানেও সেগুলো অনুষ্টুপ ছন্দেই আছে। অন্যান্য মানে অন্য ছন্দ আছে শ্রীমদ্ ভগবদ গীতাতে। আমাদের 3টে অধ্যায়ের মধ্যেও কিছু আসবে, দ্বিতীয় অধ্যায়ে কিছু আসবে অন্য ছন্দের শ্লোক, কিন্তু সেটা মানে খুবই কম। মানে মেইনলি হচ্ছে অনুষ্টুপ ছন্দ। তো অনুষ্টুপ ছন্দ মানে গুরু স্তোত্র অনুষ্টুপ ছন্দেই আছে শ্লোকগুলো। তো সেক্ষেত্রে অনুষ্টুপ ছন্দের শ্লোক আমরা পড়া শিখলে আমাদের শ্রীমদ্ ভগবদ গীতার যে প্রথম 3টে অধ্যায়, সেক্ষেত্রেও এটা একটা অ্যাডভান্টেজ যে অনুষ্টুপ ছন্দের শ্লোক পড়া শিখে গেলে সেটা আমরা পড়তে পারবো ইজিলি। আচ্ছা তো প্রথম আমি শ্লোক পড়ছি, প্রথম শ্লোকটা, এবং আমি ক্লাসে প্রত্যেককেই বলাবো। আচ্ছা দেখুন, প্রত্যেকে একটু মন দিয়ে শুনুন, মানে জাস্ট একটু সুরটাকে আপনারা নিজেরা একটু মানে অভ্যাস করুন। খুবই সহজ, কঠিন কিছু না। দেখুন, আচ্ছা আর একটা, যে কোনো স্তোত্র শুরুর আগে আমরা অর্থ শব্দ বলেই বলবো। মানে ব্যাপারটা কি রকম, অর্থ শব্দের অর্থ হচ্ছে আমাদের সংস্কৃতে আরম্ভ করা, এই অর্থ। ঠিক আছে, কোনো কিছুর একটা আরম্ভ হওয়াকে বোঝায়। তো ধরুন বাংলাতেই যদি আমরা বলি, যে তাহলে আমরা কি বলবো, আমি গুরুস্তোত্র আরম্ভ করছি, বা গুরুস্তোত্র পড়া শুরু করছি, বা গুরুস্তোত্র পড়ছি, মানে একটা বিগিনিং বোঝাচ্ছে। সেটা আমরা বাংলাতে এইভাবে বলি। তো সেক্ষেত্রে সংস্কৃতে আমরা এই যে আরম্ভ হচ্ছে বা শুরু করছি, এই মিনিংটাকে বোঝানোর জন্য আমরা অর্থ শব্দের ব্যবহার করব। তাহলে আমরা কি করব, সেই পার্টিকুলার যে স্তোত্র, তার যে নাম, সেই স্তোত্রের নামের আগে অর্থ শব্দ বলে স্তোত্রের নাম বলবো, তারপরে আমরা শ্লোকগুলো পড়া শুরু করব।
মানে কিরকম, এরকম যে অথ গুরুস্তোত্রম, এটার মানে কি গুরুস্তোত্র আরম্ভ করা হচ্ছে। ঠিক আছে, এরকম আমরা প্রত্যেকটা স্তোত্রের ক্ষেত্রে এরকম বলবো। তো দেখুন, অথ গুরুস্তোত্রম গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণুঃ গুরুর্দেবো মহেশ্বরः গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। আচ্ছা, এবারে একটুখানি খেয়াল করে দেখবেন, এখানে বারবার ব্রহ্মা শব্দ এসছে। আচ্ছা, ব্রহ্ম শব্দের স্পেলিং কি? মানে ব্রহ্ম শব্দের, হয়ময়, ব্রহ্ম। ঠিক। আচ্ছা, তাহলে যদি আমরা স্পেলিং এর ক্ষেত্রে যে আনুপূর্বী আছে, অর্থাৎ বর্ণের যে ক্রম আছে, সেই ক্রমে আগে কি আসছে? হ, তারপরে ম, তাই তো? হ্যাঁ, স্পেলিং এ সেটাই আসছে। হয়তো। এবারে প্রথম ক্লাসে আমি বলেছিলাম যে সংস্কৃতের ক্ষেত্রে বিশেষ করে স্পেলিং এবং প্রোনাউন্সিয়েশন, এই দুটোর ক্ষেত্রে কিন্তু মানে আলাদা করে অন্য ল্যাঙ্গুয়েজে যেমন আমাদের করতে হয় যে স্পেলিং, কিছু কিছু ওয়ার্ডের স্পেলিং আলাদা করে মুখস্থ করতে হয়, যেহেতু তার প্রোনাউন্সিয়েশন এবং স্পেলিং এর মধ্যে একতা নেই, কোথাও কোথাও ডিফারেন্স আছে। তো যেখানে যেখানে সেই বাংলা হোক বা মানে ইংলিশ হোক, যেখানে যেখানে ডিফারেন্স আছে আমাদের সেখানে সেখানে স্পেলিংটা আমাদের একটু মুখস্থ করে নিতে হয়, উচ্চারণও প্রোনাউন্সিয়েশন আলাদা করে একটু জেনে নিতে হয়। কিন্তু সংস্কৃতের ক্ষেত্রে কি বলেছিলাম সুবিধা, যে এখানে কিন্তু আমাদের এখানে সমস্যাটা কি, মানে সংস্কৃতের ক্ষেত্রে কি বলেছিলাম যে প্রোনাউন্সিয়েশন এবং স্পেলিং দুটো কিন্তু সমান, দুটোর মধ্যে একটা একতা আছে। তাহলে কি হবে? প্রোনাউন্সিয়েশন শুড বি অ্যাকর্ডিং টু স্পেলিং। সংস্কৃতের যে মানে বিশেষ করে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এটা একটা অন্যতম বৈশিষ্ট্য, কিন্তু সেটাও সবকিছুতেই একটা ব্যতিক্রম থাকে। তো এখানেও একটা ব্যতিক্রম আছে। ধরুন আমাদের এই যে মানে যেটা স্পেলিং আছে, স্পেলিং এ কিন্তু বর্ণের যে ক্রম সেই অনুযায়ী আগে হ তারপরে ম। তাহলে স্পেলিং অনুযায়ী যদি উচ্চারণ আমাদের করতে হয় ব্রহ্ম বা ব্রহ্মা শব্দের, তাহলে আগে আমাদের কোনটা বলতে হবে? হ, নেক্সট ম আসবে। তাহলে প্রোনাউন্সিয়েশনটা কেমন হতো? ব্রহ্মা, ব্রহ্মা, তাই তো? এরকম হতো। অ্যাকচুয়ালি বাংলাতে আমরা সেটা করি না, বাংলাতে আমরা আগে ম বলি, হ বলি। তো সংস্কৃতের ক্ষেত্রে কিন্তু এখানে তেমনটাই করতে হবে। সংস্কৃতে যে সার্বিক নিয়ম আছে তার এটা একটা ব্যতিক্রম জায়গা, যে এই হ ময়ের ক্ষেত্রে যুক্তাক্ষরে যখন হ শুরুতে আছে পরে ম আছে, সেক্ষেত্রে কি হবে? প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে আগে ম নেক্সট হ, অর্থাৎ সঠিক প্রোনাউন্সিয়েশনটা হবে ব্রহ্মহ। ঠিক আছে, এখানে অনেকে সংস্কৃতে কিন্তু অনেকে ভুল করে, এটা ব্রহ্ম এরকম বলে, সেটা কারেক্ট না। আমাদের তাহলে ঠিকটা কি? ব্রহ্মহ, এটা ঠিক আছে। স্যার ওটা কি আগে ম বলবো না আগে হয় একটু আগে ম, বলবেন স্যার? আগে ম বাংলাতে হয়, যেমনটা বলেন তেমনই। আচ্ছা স্যার। আবার এটার কিন্তু একটা বেশ মানে মজাদার জিনিস আছে, এটা মানে এটার যে কেন হয় তার একটা এক্সপ্লেনেশন হচ্ছে, খুব জিনিসটা খুব মজাদার, মানে একেবারে ডাইরেক্ট একটা অ্যান্সার না। যেটা অ্যান্সার আছে আমাদের, ধরুন পাণিনীয় শিক্ষাতে ঠিক এইরকম ভাবে বলছে যে অ্যাকচুয়ালি কিন্তু যদি আমরা উচ্চারণ স্থান দেখি, হয়ের উচ্চারণ স্থান কি? কণ্ঠ, তাই তো? হয়ের উচ্চারণ স্থান কিন্তু আমরা দেখেছি আমাদের যে ফার্স্ট যে স্টাডি মেটেরিয়াল ছিল সেখানে অকুহ বিসর্জনীয়ানাম কণ্ঠ। তাহলে অকার কবর্গ হ, তাহলে হকারের উচ্চারণ স্থান তাহলে কি? কণ্ঠ। তো পাণিনীয় শিক্ষাতে ঠিক জিনিসটাকে একটু মানে এই জিনিসটাই বলছে যে আগে এখানে ম বলতে হবে তারপরে হ বলতে হবে, আগে হ পরে ম না।
কিন্তু সেটা ডাইরেক্ট এভাবে বলছে না। কিভাবে বলছে? ওখানে বলছে যে যখন বর্গের পঞ্চম বর্ণ যুক্তাক্ষরে অংশ হিসাবে থাকবে, অর্থাৎ যুক্তাক্ষরের ক্ষেত্রে কোনো একটা বর্ণের সাথে যুক্তাক্ষর হিসেবে, মানে কোনো বর্ণ বলতে এখানে হকারটাকেই মেনলি ধরতে হবে, উষ্ম বর্ণ যেহেতু বলা হয়েছে, ধরুন আমরা হকারটাকেই ধরছি আপাতত। মানে হকারের সাথে যদি বর্গের কোনো পঞ্চম বর্ণ যুক্তাক্ষর হিসেবে থাকে, সেক্ষেত্রে হকারের উচ্চারণ কণ্ঠ দিয়ে করলে হবে না, হকারের উচ্চারণটা করতে হবে হৃদয় দিয়ে, মানে আমাদের ওই বুকের ওই জায়গা দিয়ে হকারের উচ্চারণটা করতে হবে। এবার আপনি যদি মানে প্রত্যেকে যদি একটু খেয়াল করে দেখেন, দেখবেন যে এরকম বলা হলো যে হকারের সাথে যখন বর্গের পঞ্চম অক্ষর, তাহলে মট একটা পঞ্চম অক্ষর বর্গের, তাহলে যুক্তাক্ষর হিসেবে যখন থাকবে তখন হকারের উচ্চারণ স্থান কি হবে? কণ্ঠ হবে না, কি হবে? হৃদয়, মানে বক্ষ প্রদেশ থেকে বলতে হবে। এবারে আপনি যদি আগে মানে যেমনটা স্পেলিং আছে সে অনুযায়ী করেন, দেখবেন হকারের উচ্চারণ কখনোই আপনি বক্ষ প্রদেশ থেকে করতে পারবেন না, হকারের উচ্চারণ স্থান কণ্ঠই থেকে যাচ্ছে। হকারের উচ্চারণ স্থান অর্থাৎ পাণিনীয় শিক্ষাতে যেটা বলা হয়েছে সেটা আমি তখনই করতে পারবো যদি আমি হকারটাকে পরে বলি, আগে হকার বললে সেটা সম্ভবই না। দেখুন প্রত্যেকে চেষ্টা করে দেখুন, ব্রহ্ম, তখন কিন্তু হটা কণ্ঠ দিয়েই হচ্ছে যেমনটা হয়। আমি আগে ম বলুন ব্রহ্ম, তখন দেখুন হকারটা আমি মানে বক্ষ প্রদেশ বা হৃদয় ওখান দিয়ে বলতে পারছি। তো অ্যান্সারটাকে ঠিক মানে এইভাবে বলা হয়, ডিরেক্ট বলা হয়নি যে আগে ম বলতে হবে, মানে ম থাকলে আগে ম আর পরে বলতে হবে, কিন্তু জিনিসটাকে এইভাবে বোঝানো হয়েছে, একটা ইনডিরেক্ট অ্যান্সার দেওয়া হয়েছে। ঠিক আছে? সরি আবু, তাহলে উচ্চারণের সময় তাহলে কি বলবো? ব্রহ্মই তো বলবো না ব্রহ্ম না না, বলবো? আগে ম, ব্রহ্ম আগে ম, ব্রহ্ম মানে যেরকম বাংলাতে বলি সেরকমই বাংলাতে তেমন। সংস্কৃতেও তাই বলি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আচ্ছা তাহলে সেক্ষেত্রে একটা নতুন শিখছি। আহ সেক্ষেত্রে অন্যান্য বর্ণের ক্ষেত্রেও কি সেই হবে? ধরুন অপরাহ্ন, হ্যাঁ একই, আহ, সেম, আগে আচ্ছা ন আচ্ছা, তারপরে হ। আগে না তারপরে হ্যাঁ। ঠিক আছে, ধন্যবাদ। মানে এটা ওই মানে জিনিসটা বেশ মজাদার, মানে মানে আমি বললাম কেন জিনিসটা, যে কত একটা মানে অ্যান্সারটা কিভাবে দেয়া হয়েছে, জিনিসটা যা ডিরেক্ট বলা হলো না, কিন্তু এমন একটা কৌশল অবলম্বন করা হলো যেখানে মানে ওটা না করে উপায় নেই। মানে ওটা হচ্ছে বর্গের পঞ্চম অক্ষর এবং মানে সেটা নকার হতে মানে যে কোনো পঞ্চম অক্ষর। তো মেনলি আমরা নকার এবং মকার এই দুটোই পাই, অন্যান্য বর্ণ সেভাবে পায় না। আচ্ছা, তো শ্লোকটা আরেকবার বলি, তারপরে আমি অভ্যাস করাবো সবাইকে, তারপরে প্রত্যেকের কাছে শুনবো। প্রথম দিকে কিন্তু ক্লাসে একটা শ্লোক সবাই বলবেন। দেখুন আরেকবার বলছি, গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু। আচ্ছা, এখানে আমাদের এখনো বিসর্গের উচ্চারণ কেমন হয় সেটা আমাদের স্টাডি মেটেরিয়াল মানে ফার্স্ট যেটা সেটাতে ছিল না, সেকেন্ড স্টাডি মেটেরিয়ালে আছে বিসর্গের উচ্চারণ কেমন হবে। তো আপাতত যেমনটা শুনছেন তেমনটা বলবেন। কি বলবেন? বিষ্ণুহু, বিষ্ণু হু, এরকম। আর মহেশ্বরের ক্ষেত্রে ওখানে মহেশ্বরা হ, মহেশ্বরা হ, আর এখানে হু, হু হ। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। আচ্ছা, আরেকবার বলছি, তারপরে আমি কেউ একজন আনমিউট করবেন, আমি বলবো অভ্যাস করবেন, কিন্তু যিনি আনমিউট করবেন তিনি ঠিক যেভাবে আমাকে শুনে শুনে বলবেন, বাকিরা কিন্তু মিউট অবস্থাতেই সেরকম ভাবে অভ্যাস করবেন। এরকম আমরা 2বার বা 3বার অভ্যাস করে তারপরে প্রত্যেকের কাছে শুনবো। আচ্ছা, আরেকবার বলি, গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরঃ
গুরুরেব পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরবে নমঃ। আচ্ছা, এবারে কেউ একজন আনমিউট করুন, যে কোনো একজন। স্যার বলবো? আচ্ছা ঠিক আছে, সোমা ম্যাডাম। আচ্ছা দেখুন, আমি মানে একটা করে পাদ বলবো, মানে যতটা অংশ আমি বলবো, ধরুন আমি গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু এই পর্যন্তই বলবো। তারপরে শোনার পরে সোমা ম্যাডাম রিপিট করবেন। সোমা আচ্ছা ম্যাডাম স্যার। ঠিক যখন রিপিট করবেন বাকিরা কিন্তু রিপিট করবেন। এবারে একজন আনমিউট কেন করছে, যাতে একটা বুঝতে সুবিধা হয়, মানে আমারও টাইমিংটা ধরতে সুবিধা হয়, আর আপনারাও একসাথে যাতে করতে পারেন। আপনারা মিউট অবস্থাতে করুন, আর সোমা ম্যাডাম জাস্ট লাউডলি করছেন আনমিউট অবস্থাতে। ঠিক আছে, চলুন। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণুঃ গুরুর্দেব মহেশ্বরঃ গুরুর্দেব মহেশ্বরः গুরুরেব পরম ব্রহ্মা গুরুরেব পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। আচ্ছা, আর একবার রিপিট হবে। দেখুন, প্রত্যেকে একটু খেয়াল করে দেখুন, আমরা যেটা শিখেছিলাম প্রথম ক্লাসে হ্রস্ব দীর্ঘ, সেটা কিন্তু খুব মেনটেন করতে হবে। মানে আপনি খেয়াল করে দেখবেন, যদি কোনো শ্লোকে হ্রস্ব দীর্ঘ এটা ঠিকঠাক মেনটেন না করা হয়, তাহলে দেখবেন এই যে সুন্দর একটা ছন্দে চলছে, একটা বেশ কাম কম্পোস্ট লাগছে জিনিসটা, সেটা কিন্তু থাকবে না। যে যিনি বলছেন তিনিও বুঝতে পারবেন যে হ্রস্ব দীর্ঘের সমস্যা হলেই এই জিনিসটা এতটা খুব স্মুথ বা খুব সুন্দর লাগবে না শুনতে। ওই জন্য হ্রস্ব দীর্ঘ ইজ ভেরি ইম্পর্টেন্ট এখানে। স্যার দেখুন একটা কথা ম্যাডাম বলুন। বলছি, বলছি যে পরমটা কি পরম ম উচ্চারণ হবে, মানে হ্যাঁ, অনুস্বারটা পরম কি ম উচ্চারণ, অনুস্বারটা ম হবে। ওটা কি সবসময়ই হয় তাই? হ্যাঁ, এটা সবসময় হবে, আমাদের অনুস্বার ইজ ইকুয়াল টু ম, আচ্ছা, এরকমটা ধরেই চলতে হবে। ঠিক আছে। আচ্ছা, আমাদের এই বিসর্গ অনুস্বার এগুলোর উচ্চারণ বিধি আমাদের ওই সেকেন্ড স্টাডি মেটেরিয়ালে আছে। এখন আপাতত শ্লোকে যেমনটা বলছি সেভাবে বলুন, ওখানে ইন ডিটেলস স্টাডি মেটেরিয়ালে যখন আমরা দেখব সবকিছু ডিটেলস জানতে পারবো। দেখুন, আচ্ছা সোমা ম্যাডাম, আচ্ছা সোমা ম্যাডাম হ্যাঁ তো হ্যাঁ, মিউট করেছেন, এবারে অন্য একজনকে আনমিউট করুন, একই রকম ভাবে অভ্যাস করব। এনিওয়ান? স্যার আমি তো আমি করবো একটু আচ্ছা ঠিক আছে, ইন্দ্রাণী ম্যাডাম বলুন, তারপরে অরিজিৎ বাবু আপনিও বলবেন, তারপরে প্রত্যেকের কাছে ধরুন। ঠিক আছে, চলুন। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরঃ গুরুর্দেব মহেশ্বরः গুরুরেব পরম ব্রহ্মা গুরুরেব পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। আচ্ছা, বেশ, খুব সুন্দর। আচ্ছা, প্রত্যেকে খেয়াল করে দেখুন, আমরা কিন্তু মানে যেখানে দীর্ঘ বর্ণ আসছে সেগুলোতে একটু সময় নিচ্ছি, মানে সেইগুলো একমাত্র একটু টানছি। যেখানে কিন্তু হ্রস্ব আছে সেখানে কিন্তু আমরা কোনো রকম কোনো পজ স্টপ কিছুই নিচ্ছি না, ইমিডিয়েট আমরা পরের অক্ষরে চলে যাচ্ছি। প্রত্যেকে খেয়াল করে দেখুন একবার। গুরুর ব্রহ্মা, ব্রহ্মা ওখানে গিয়ে টানছি যদি দীর্ঘ আছে, কিন্তু গুরুর ব্র এটা কিন্তু মানে জাস্ট ইমিডিয়েট আমরা পরের অক্ষরে চলে গেছি। ওই জন্য যেখানে হ্রস্ব বর্ণ আসবে সেখানে কিন্তু কোনো রকম কোনো পজ মানে কোনো স্লোনেস কিছুই করা যাবে না। হ্রস্ব মানে হচ্ছে আমাকে ইমিডিয়েট পরের অক্ষরে চলে যেতে হবে। দীর্ঘ যেখানে আসবে সেখানে আমি একটু টানবো, বাদ বাকি সব জায়গাতে কিন্তু ইমিডিয়েট পরের অক্ষরে।
আচ্ছা, অরিজিৎ বাবু আনমিউট করুন। হ্যাঁ। আচ্ছা, চলুন। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরঃ গুরুর্দেব মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্মা গুরুরেব পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। আচ্ছা, বাহ। আচ্ছা, এবারে প্রত্যেকে আশা করি বলতে পারবেন, অনেকবার অভ্যাস করেছি আমরা। জাস্ট এই প্রথম শ্লোকটাই প্রত্যেকে বলবেন। আচ্ছা, প্রথমে আদিত্য বাবু। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। বাহ। আচ্ছা, নেক্সট অদ্রিজা। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुः गुरुर्देवो महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। বাহ। আচ্ছা, নেক্সট অনুজিৎ। হ্যাঁ স্যার বলছি। গুরুর ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরুভে নমঃ। আচ্ছা, আপনি সেকেন্ড লাইনটা আরেকবার বলুন। গুরুরেব পরম ব্রহ্মা। আচ্ছা, গুরুরেব, রেটাকে টানতে হবে, ঠিক আছে? আরো ঠিক আছে ঠিক আছে। আর বলবো কি? আচ্ছা, আরেকবার বলুন। গুরুরেব পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরুবে নমঃ। আচ্ছা, দীর্ঘগুলো আরো টানতে হবে, দীর্ঘগুলো মানে একটু শর্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তস্मै শ্রী গুরবে নমঃ। হুম। আচ্ছা, নেক্সট অরিজিৎ বাবু। বলুন। বলবো স্যার? হ্যাঁ হ্যাঁ, বলুন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। আচ্ছা, এখানে কিন্তু মানে আমাদের সংস্কৃতের প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে কোনো রকম কিন্তু কোনো রকম ইম্প্রোভাইজেশন করলে হবে না, কিন্তু ইনক্লুশন কিছু করা যাবে না। মানে যেমনটা আছে তেমনটাই করতে হবে। আপনি ঠিক আছে স্টাইল চেঞ্জ করতে পারেন, এগুলো হতে পারে, কিন্তু স্পেলিং এর ক্ষেত্রে কিন্তু আপনি স্পেলিংটাকে অন্যরকম করতে পারবেন না। যেমন পরমা ব্রহ্ম এরকম বললেন, এটা কিন্তু পরম এরকম নেই। পরম মানে ওখানে অনুস্বার আছে, মানে পরম ব্রহ্ম। পরম এটাই বলতে হবে। মানে স্টাইল মানে স্টাইল নতুন করে করতে গেলে পরম এরকম বলা যাবে না। মানে আপনি সুরের ক্ষেত্রে করুন, অসুবিধা নেই, কিন্তু স্পেলিং এর ক্ষেত্রে ঠিক যেমনটা আছে তেমনটাই করতে হবে। স্পেলিং কোনো রকম অন্যথা করা যাবে না। ওটা স্যার গুরুরেব পরম ব্রহ্ম এই হ্যাঁ, পরম ব্রহ্ম আপনি যখন বলেছিলেন তখন পরমা এরকম হয়ে গেছিল, করে দিয়েছিল। এরকম বলা যাবে না। আর একটা হচ্ছে রেফ যেগুলো আছে, মানে প্রত্যেকটা আচ্ছা। গুরুর ব্রহ্মা গুরুর, এই যে রেফ গুলো আছে, রেফ গুলোর উচ্চারণ কিন্তু ক্লিয়ার হয়নি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখুন মানে স্টাইল আপনি মানে যা খুশি করতে পারেন, কিন্তু প্রোনাউন্সিয়েশনটা ঠিক রাখতে হবে। প্রোনাউন্সিয়েশন আচ্ছা। হচ্ছে স্পেলিং অনুযায়ী রাখতে হবে। এরপরে আপনি যা খুশি করুন, কোনো অসুবিধা নেই। মানে আপনি স্টাইল করতে গিয়ে মানে স্পেলিং এর সাথে প্রোনাউন্সিয়েশনের কোনো রকম অন্যথা করা যাবে না। আচ্ছা আচ্ছা, মানে সুর আর ওটা একই রাখতে হবে, সেটা দেখতে হবে। সুর আপনি চেঞ্জ করুন, যা খুশি করুন, একটু গলা গলা একটু গলা কম্পন করে বলুন, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রোনাউন্সিয়েশনটা বলতে চাইছি ওটা হচ্ছে স্পেলিং যেমন সে অনুযায়ী সেরকমই। অক্ষর রাখতে হবে ওটাকে।
মানে আপনি ওই মানে জাস্ট কি বলবো, এই গলা একটু কম্পন করতে গিয়ে বা একটু ইম্প্রোভাইজেশন করতে গিয়ে মানে রেপ গুলো অতটা ক্লিয়ার হয়নি, মানে রেপ আচ্ছা গুলো একটু জাস্ট টাচ করে গেছে, মানে উচ্চারণটা স্পষ্ট করতে হবে। আরেকবার বলবো স্যার আমি? আর একবার জাস্ট উচ্চারণ ঠিক রেখে আপনি বলুন। আচ্ছা স্যার। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু না, রেপ গুলো গুরু এখনো হচ্ছে না, গুরুর বিষ্ণু। গুরুর বিষ্ণু, হুম, তাই তো? একদম একদম। গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। এবার আরেকটা জিনিস, আমরা কিন্তু এরকম প্রত্যেকটা এরকম ওয়ার্ড আলাদা বলবো না, আমরা একটা করে পাদ আমরা একবারে বলবো। মানে এখানে আমরা জাস্ট একটু সামান্যভাবে বলে নিই। আহ, আমাদের সংস্কৃতে যত এরকম শ্লোক আছে, যত পদ্য আছে, যে কোনো পদ্যকে আমরা 4টে অংশে ভাগ করতে পারি, মানে 4টে একটা সমান অংশে ভাগ করতে পারি। এবার এটা কিসের বেসিসে? অক্ষর সংখ্যার বেসিসে। তা এই যে অনুষ্টুপ ছন্দের যে শ্লোকগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে হচ্ছে একটা করে শ্লোকে টোটাল অক্ষর সংখ্যা হচ্ছে 32। তাহলে যদি আমরা এটাকে 4টি করে অংশে ভাগ করি, তাহলে 32কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে কি দাঁড়াবে? 8। তাহলে আমাদের একটি করে পাদে অক্ষর সংখ্যা কত? 8। তাহলে একটা শ্লোককে আমরা 4টি সমান অংশে ভাগ করি, এক একটা অংশকে পারিভাষিক বা টেকনিক্যালি কি নাম দেওয়া হয়? পাদ। তাহলে একটি শ্লোকে কটা পাদ হতে পারে? 4টি। এবারে আমরা এক একটা পাদ আমরা একবারে উচ্চারণ করব, মানে একটা পাদকে আর আমরা ভেঙে উচ্চারণ করব না। তাহলে এখানে একটা পাদ আচ্ছা বলতে গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু, এটা একটা পাদ। গুরুর দেব মহেশ্বর, এটা সেকেন্ড পাদ। গুরুরেব পরম ব্রহ্ম, এটা থার্ড পাদ। তস্मै শ্রী গুরবে নমঃ, এটা ফোর্থ। আচ্ছা আচ্ছা একটা করে পাদ আমরা একবারে বলবো। আচ্ছা মানে আমাদের যে আচ্ছা মানে ছন্দ শাস্ত্র আছে, বা আমাদের বিশেষ করে ছন্দের ক্ষেত্রে, মানে ছন্দের পার্সপেক্টিভে হচ্ছে এটাই হচ্ছে কারেক্ট, যে একটা পাদ একবারে বলতে হবে। একটা পাত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা, নেক্সট ধন্যবাদ। গৌরব বাবু। হ্যাঁ, বলুন। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরः গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। বাহ, খুব সুন্দর। নেক্সট ইন্দ্রাণী ম্যাডাম। হ্যালো। গুরুর ম্যাডাম শোনা যাচ্ছে, বলুন। ব্রহ্মা হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে ম্যাডাম, বলুন। হ্যাঁ। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরः গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। বাহ, খুব সুন্দর। আচ্ছা, নেক্সট মানস বাবু। হ্যাঁ, হ্যালো। বলে শোনা হ্যালো, যাচ্ছে, বলুন। হ্যাঁ, শোনা যাচ্ছে। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরः গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। বাহ। আচ্ছা, নেক্সট মৌসুমী ম্যাডাম। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেবা পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরুবে নমঃ। আচ্ছা ম্যাডাম, বিসর্গের যে উচ্চারণ সেগুলো কিন্তু একটাও হয়নি। আচ্ছা, এবারে বিসর্গে। হ্যাঁ, বিসর্গের উচ্চারণ হচ্ছে আমরা ওই মানে আমাদের যে সেকেন্ড স্টাডি মেটেরিয়াল ওখানে দেখবো ইন ডিটেলস। তো ঠিক আছে, অসুবিধা নেই, ওখানে যখন দেখবো ওটা হয়ে যাবে, অসুবিধা হবে না। ঠিক আছে।
আচ্ছা, নেক্সট সৌমিত্র বাবু। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुः गुरुर्देवो महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। বাহ। নেক্সট সোমা ম্যাডাম। সোমা ম্যাডাম শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। বলুন। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुः गुरुर्देवो महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। বাহ। নেক্সট সৌমি ম্যাডাম। সৌমি ম্যাডাম, মানে বেঙ্গলি স্ক্রিপ্টে কোনো অসুবিধা হবে? হ্যাঁ, আমি ঠিক দেবনাগরীটা হলে ভালো হতো। আচ্ছা। আচ্ছা, দেবনাগরী তো সম্ভবত দেখছি, একটু ওয়েট করুন। আচ্ছা, বাট এটাতে আমি এখন করে দিচ্ছি, মানে আচ্ছা, এখন বলুন এটা। হ্যাঁ সম্ভবত গুরুস্তোত্রটাই হচ্ছে আমার কাছে, দেবনাগরী স্ক্রিপ্টের নেই, বাকি ঠিক সবগুলোই আছে, এটা আছে। হয়ে যাবে, এটা আমার মুখস্থ আছে। আচ্ছা, ওকে, বলুন। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণুঃ গুরুর্দেবো মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। বাহ, খুব সুন্দর। নেক্সট সুনিতা ম্যাডাম। হ্যাঁ স্যার। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণুঃ গুরুদেব মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। বাহ। নেক্সট স্বাতি ম্যাডাম। হ্যাঁ স্যার, বলছি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণুঃ গুরুর্দেবো মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। বাহ, খুব সুন্দর। নেক্সট টুম্পা ম্যাডাম। হ্যাঁ স্যার। বলুন। গুরু ব্রহ্মা গুরুর বিষ্ণুঃ গুরুর্দেব মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। বাহ। নেক্সট উজ্জ্বল বাবু। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुः गुरुर्देवो महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। আচ্ছা, বাহ, খুব সুন্দর। আচ্ছা, এই যে গুরুস্তোত্র আছে, শুধুমাত্র আমরা প্রথম শ্লোকটা মানে একটু স্টাইল শেখার জন্য আজকে প্রত্যেকে বললাম, অভ্যাস করলাম। বাকি যে শ্লোকগুলো আছে আমি সবগুলোই মানে গুরুস্তোত্র সম্পূর্ণটাই ভয়েস রেকর্ডিং পাঠিয়ে দেবো গ্রুপে, তো ওখান দিয়ে শুনে শুনে সবাই অভ্যাস করবেন। অভ্যাস করে আমি কয়েকটা হোম টাস্ক দেবো, কয়েকটা শ্লোক, সেগুলো পাঠাবেন সবাই। ঠিক আছে? স্যার, হোম টাস্ক ঠিক কতটা আছে স্যার। থাকবে বুঝতে পারলাম না, হোম টাস্ক কতটা থাকবে? হোম টাস্ক বলতে আমি এখানে যতগুলো শ্লোক আছে আমি সবগুলোই পাঠাবো, আপনারা শুনে শুনে অভ্যাস করবেন। হোম টাস্ক আচ্ছা। আমি মানে কোন কোন পার্টিকুলার শ্লোকগুলো হোম টাস্ক, সেটা হয়তো 2 বা 3টে থাকবে এতগুলো শ্লোকের মধ্যে, সেই কোন শ্লোকগুলো পাঠাতে হবে সেটা আমি জানিয়ে দেবো। ওকে স্যার। আচ্ছা, মানসবাবু বলুন। হ্যাঁ স্যার, ওই অনুষ্টুপ ছন্দর বিষয়ে যেটা একটু বললেন, একটু একটু যদি আরেকবার রিপিট করেন। অনুষ্টুপ ছন্দটা বিষয়টা কি, বা কিভাবে আমরা
আচ্ছা, আর ছন্দের এটা বিষয়ে কোনো সমস্যা নেই। আমাদের সম্পর্কে ছন্দটা আমাদের আছে, আমাদের সিলেবাসেই আছে। ওটা আমরা যখন ছন্দ শুরু করব তখন তো আমরা ছন্দের বিষয়ে ঠিক সবকিছু জানতে পারবো। ঠিক ঠিক আছে। হুম, ওকে অসুবিধা হবে ওকে না। ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা এবারে আমাদের সেকেন্ড যে স্টাডি মেটেরিয়াল, মানে আরো কিছু যেখানে থিওরি আছে, আমাদের উচ্চারণের জন্য কিছু বেসিক, সেগুলো আজকে দেখব। আমরা স্টাডি মেটেরিয়াল ফার্স্ট ওটা দেখেছি। আচ্ছা, এবারে ধরুন কিছু সংযুক্ত বর্ণ আমরা বিগত যে স্টাডি মেটেরিয়াল ছিল সেখানে আমরা কি দেখেছিলাম, স্বরবর্ণের উচ্চারণ কেমন করতে হবে, আর কয়েকটা পার্টিকুলার ব্যঞ্জন বর্ণ যেগুলোর উচ্চারণ আমাদের মানে বাংলা ভাষার সাপেক্ষে সংস্কৃতে যেগুলো ঠিক করতে হবে, সেরকম কিছু মানে নির্বাচিত কিছু ব্যঞ্জন বর্ণ, সেগুলো কিভাবে আমরা উচ্চারণ করা অভ্যাস করব, সেই ব্যঞ্জন বর্ণগুলির উচ্চারণ আমরা কিভাবে ঠিক করব, সেই বিষয়ে দেখা হয়েছিল। আচ্ছা, এবারে আমাদের স্টাডি মেটেরিয়াল 2, এখানে আমরা কয়েকটা মানে প্রসিদ্ধ সংযুক্ত বর্ণ সেগুলো আমরা দেখব। তাই তো, সংযুক্ত বর্ণ বলতে আমরা জানি যে দুটো ব্যঞ্জন বর্ণ যুক্ত হলে সেটাকে আমরা কি বলি, সংযুক্ত বর্ণ। তো সেই সংযুক্ত বর্ণের উচ্চারণ কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। আচ্ছা, সংযুক্ত বর্ণের মধ্যে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে, দেখবেন যকার এবং অন্তস্থ বকার, এই দুটো বেশিরভাগ শব্দের ক্ষেত্রেই আসে। যেমন আমরা আজকে যে শ্লোকটা পড়লাম, ধরুন এখানেই এসছে আজকে এই যে শ্লোকটা পড়েছি, দেখুন মহেশ্বরঃ তালব্য স ব এসছে, তাই তো। এবারে আমরা তালব্য স-এর উচ্চারণ আমরা জানি, তালু থেকে করতে হবে স। আর অন্তস্থ বয়ের উচ্চারণ আমরা জানি কিরকম, যে দুটো ওষ্ঠ অর্থাৎ দুটি ঠোঁট পুরোপুরি মানে টাচ করবে না, পুরোপুরি টাচ করলে সেটা হচ্ছে বর্গীয় ব, মানে পেট কাটা ব, আর টাচ না করলে যে বটা উচ্চারণ করা হচ্ছে সেটা অন্তস্থ ব। তাহলে আমরা স এবং অন্তস্থ বয়ের উচ্চারণ আমরা জানি কেমন হয়, স ও। এখন এই দুটো যখন কম্বাইন্ড হয়ে আছে তখন আমরা কিভাবে উচ্চারণ করব, তাই তো। তখন আমরা কি বলবো, স্ব। কি বলবো, স ও স্ব। দেখুন একটা জিনিস বলেছি যে আমাদের সংস্কৃতের যে প্রোনাউন্সিয়েশন, এটা কিন্তু একেবারে মানে মানে অন্যান্য ল্যাঙ্গুয়েজে, বিশেষ করে ইংলিশে দেখবেন যে একটা সাইকোলজির ক্ষেত্রে পি সাইলেন্ট, মানে ঠিক আমি এরকম না, সংস্কৃতের ক্ষেত্রে হচ্ছে মানে সাইলেন্ট বলে কিছু নেই এখানে প্রথমত। আর সেকেন্ড হচ্ছে যুক্তাক্ষরের ক্ষেত্রেও যে দুটি বর্ণ যুক্তাক্ষর হিসেবে আছে, সেই দুটো বর্ণের উচ্চারণকে অক্ষত রেখেই আমাকে একটা উচ্চারণ করে দেখাতে হবে। দেখুন, স-এর উচ্চারণ স, ওয়ের উচ্চারণ ও, এবং এই দুটোকেই একসাথে উচ্চারণ করলে যেটা উচ্চারিত হবে সেটাই এটার উচ্চারণ, স্ব, স ওয়া স্ব। দেখুন এখানে স আছে, ব আছে, কিন্তু একসাথে আছে। যখন আলাদা করছি তখন কি, স ও একসাথে করলে স্ব। খেয়াল করে দেখুন, যুক্তাক্ষরের যে দুটি বর্ণ আছে স ব, দুটোরই কিন্তু উচ্চারণ যখন আমরা যুক্তাক্ষর হিসাবে করছি, দুটোরই আমরা মানে উচ্চারণ করলে যেটা সিঙ্গেল উচ্চারণ করলে যেটা শোনা যায়, দুটোই কিন্তু শোনা যাচ্ছে, সও শোনা যাচ্ছে, বও শোনা যাচ্ছে। তাহলে যুক্তাক্ষরের যখন আমরা উচ্চারণ করব তখন কিন্তু যুক্তাক্ষর ছাড়া অবস্থায়, অর্থাৎ যখন বর্ণগুলি সিঙ্গেল অবস্থায় আছে তখন যে উচ্চারণ হচ্ছে, যখন যুক্তাক্ষর হিসেবে থাকবে সেই সিঙ্গেল উচ্চারণের সময় যে ধ্বনি শুনতে পাওয়া যাচ্ছে সেইগুলোকে অক্ষত রেখেই উচ্চারণটা করতে হবে, সেগুলো যেন শোনা যায় কিন্তু একসাথে, জাস্ট এতটুকুই ডিফারেন্স। স ব সিঙ্গেল যখন করছি, একসাথে করলে স্ব। ধরুন ক আছে, ক এর সাথে ব আছে, কি বলবো, ক ও, কি বলবো, ক।
কি বলবো? কুয়া। আচ্ছা, এবারে আমাদের কিন্তু এইগুলোর ক্ষেত্রে একটু অভ্যাস করতে হবে, মানে যেমন আমরা হ্রস্ব দীর্ঘের অভ্যাসের জন্য ক কা কি অভ্যাস করেছি, সেরকমই এই অন্তস্থ ব যুক্তাক্ষর হিসেবে আছে এরকম একটা ব্যঞ্জন বর্ণ নিয়ে ওই একই রকম ভাবে অ আ ই প্রত্যেকটা স্বরবর্ণের সাথে অভ্যাসটা করতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমি একটু জাস্ট এটা অভ্যাস করার দরকার, এটা মানে খুব ভুল হয় এটা প্রত্যেকের, মানে অন্য স্বরবর্ণ হলে কেমন হবে এই প্রশ্নটা বারবার আসে। আচ্ছা, আমি আপনাদেরকে, আপনারাই উচ্চারণ করবেন যে কেউ, আমি জাস্ট লিখে দেখাচ্ছি। আচ্ছা, দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? না, ব্ল্যাঙ্ক হ্যাঁ দেখা যাচ্ছে। ব্ল্যাঙ্ক হ্যাঁ দেখা যাচ্ছে কিন্তু হ্যাঁ খুব হ্যাঁ হ্যাঁ ছোট। হ্যাঁ। দেখা যাচ্ছে হ্যাঁ, স্যার? ব্ল্যাঙ্ক। দেখা যাচ্ছে। ঠিক আছে এখন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ধরুন আমরা যদি এটাকে নিই, তালব্য স ব, মহেশ্বরাহ বলছি, তাই তো? হ্যাঁ। কোনো কোনো বর্ণ বা হ্যাঁ এবার দেখুন, বোঝালি তাহলে এখানে কি আছে? অকার আছে। যখন ধরুন আকার আছে, তখন উচ্চারণটা কেমন হবে? মানে শ্বাস যেরকম বলি ওরকম। বলুন কেমন হবে? আকার থাকলে না অকার থাকলে? অকার থাকলে শুয়া, হ্যাঁ আকার থাকলে শ্বাস শুয়া, তাই তো? স দীর্ঘ আছে, টানতে হবে তাহলে। মানে সবাই মানে হ্যাঁ। দেখুন, শুয়া, শুয়া, দীর্ঘ। ধরুন এবারে হ্রস্ব আছে, হ্রস্ব ইকার, কেমন হবে? দেখুন, আপনাদের একটু নিজেরা একটু ভাববেন যে আমাকে কিন্তু কোনো একটা বর্ণের উচ্চারণ হারালে চলবে না, সে যে কোনো স্বরবর্ণের সাথেই করি আমি, আমাকে স ব দুটোকেই রাখতে হবে, কিন্তু মানে দুটোরই যে সিঙ্গেল ভাবে উচ্চারণ করলে যে উচ্চারণটা হয় সেটা কিন্তু রাখতে হবে, দুটোরই একটা মানে আভাস পেতে হবে আমাকে। মানে আমি শি বললাম হবে না, তাহলে ব চলে গেল, কি বলতে হবে? শ্রী সুই। শ্রী সুই বললে আমি স পাচ্ছি, ব পাচ্ছি, মানে দুটোর একটা পাওয়া যাচ্ছে, আভাস পাওয়া যাচ্ছে, তাহলে সুই এরকম। আচ্ছা, এবার দীর্ঘ হলে ঠিক, তাহলে দীর্ঘ হলে টানতে হবে শুধুমাত্র, আর কিছু না। দীর্ঘ হলে কেমন হবে? সুই, দীর্ঘ। আচ্ছা, এবারে এটা করে দেখান, উকার ধরুন আছে, তাহলে কেমন হবে? সু সু, সু মানে সু এরকম করতে হবে। দেখুন একটু, মানে এখানে কিন্তু একটু এখন মনে হতে পারে যে বকারটা তো শোনা যাচ্ছে না খুব একটা, বকারটা একটু রাখতে হবে। কিরকম? সু, মানে সু, মানে একটা বকারের একটা স্ট্রেস রাখতে হবে। সু, সু শুধু সু বললে কি হচ্ছে? সু, আর বয়ের সাথে বললে কি হচ্ছে? সু, সু, মানে একটা বকারের একটা উচ্চারণ সামান্য হলেও থাকছে। তাই আপনারা যখন কোনো যুক্তাক্ষর বলবেন, দেখবেন যে যখন অকার আছে তখন জিনিসটা যেন ইজি হয়ে যাচ্ছে, অন্য স্বরবর্ণ এলে ঘাবড়ানোর কিছু নেই। মানে শুয়া বলা যতটা সহজ, এখন উকার বা ইকার এলে যেন কঠিন লাগছে, কঠিন হওয়ার কিছু নেই। এমনটা করতে হবে যে আমি ওই দুটো বর্ণের উচ্চারণ যাতে বোঝা যায়, সেটা রেখে আমি কিভাবে ওই স্বরবর্ণটাকে অ্যাড করতে পারি। তাহলে সুই, সুই, সু। দীর্ঘ হলে কি হবে?
সু জাস্ট টানতে হবে। রিকার আছে ধরুন, তাহলে কি হবে? শ্রু ইকার আছে রি রি, তাহলে শ্রী শ্রী সুরি হবে, শ্রী শ্রী সুরি আচ্ছা, দীর্ঘ রিকার আর দেখাচ্ছে না। ধরুন এবার একার আছে, তাহলে কি হবে? শ্বে শ্বে শ্বে। কি হবে? শ্বে শ্বে। শ্বে আচ্ছা, এবার ওইকার আছে ধরুন, শ্রৈ শ্রৈ। কি হবে? শ্রৈ শ্বই শ্বই, এরকম। শ্রৈ হুম। আচ্ছা, নেক্সট ধরুন আছে এবার ওকার, কেমন হবে? শো 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 শো, এরকম। আচ্ছা, নেক্সট ঔকার, কি হবে? শো শ্বৌ শো শ্বৌ, শো এরকম। হুম। ঠিক আছে, তাহলে আমাদের প্রসিদ্ধ মানে দেখবেন আপনারা মানে যখন স্তোত্র বা গীতা পড়ছেন, এই অন্তস্থ ব হচ্ছে প্রায়ই আসবে, যে কোনো একটা ব্যঞ্জন বর্ণের সাথে অন্তস্থ বটা আসেই, মানে বেশিরভাগ দেখা যায়। তাহলে এটা একটা প্রসিদ্ধ যুক্তাক্ষর, অন্তস্থ ব সঙ্গে থাকাটা, মানে অন্য যে কোনো ব্যঞ্জন বর্ণের সাথে অন্তস্থ ব, এই কম্বিনেশনটা প্রায়ই দেখা যায়। তাহলে এটা একটা গেল। আচ্ছা, এবারে আর একটা হচ্ছে ইয়কার। আচ্ছা, বাংলাতে দেখবেন আমরা দুটো পাই, তাই না? মানে বর্গীয় জ না, একটা হচ্ছে অন্তজ আর অন্তস্থ, তাই তো? বাংলাতে আমরা এই দুটো পাই, তাই তো? আচ্ছা, এটার উচ্চারণটা কেমন হয়? জয়ের মতো। আর এটার উচ্চারণ কেমন হয়? অন্তস্থ স্যার। ইয়া। তাহলে যদি আমরা এটাকে একটু খুব মানে ভালোভাবে একটু দেখি, দেখবেন হচ্ছে জাস্ট কিছুই না, ই আর অ। দেখুন, মানে ই অ এই দুটোকে একসাথে উচ্চারণ করলে যে উচ্চারণটা দাঁড়ায় সেটাই হচ্ছে ইয়া, তাই তো? তাহলে অন্তস্থ ইয়কারের হচ্ছে প্রপার উচ্চারণ ই প্লাস অ, ইয়া, এটাই, তাই তো? এটাই উচ্চারণ। হ্যাঁ এবারে হ্যাঁ স্যার। এই ইয়কারটা আমরা কিভাবে ইউজ করি, মানে দেখবেন আমরা বাংলাতে পাই আমরা মানে যুক্তাক্ষর হিসেবে যখন থাকে তখন জ ফেলা হিসেবে থাকে, তাই তো? ধরুন কয়ের সাথে এরকম থাকছে, তাই তো? এরকম ভাবে দেখি আমরা। সংস্কৃতের ক্ষেত্রে সেটা তো এইভাবে থাকে না, সংস্কৃত হচ্ছে মানে যেমন উচ্চারণের ক্ষেত্রে তেমন লেখার ক্ষেত্রেও তাই, এরকম ক ইয় এরকম লেখা হয়। তো সে যাই হোক, তাহলে ইয়কারের হচ্ছে প্রপার মানে উচ্চারণ কি? ওয়াক্যা এরকম। হ্যাঁ, তাহলে ইয়কারের এখানেও তাই, মানে যুক্তাক্ষরের উচ্চারণের ক্ষেত্রে এটাই বৈশিষ্ট্য যে সিঙ্গেল অবস্থাতে যেটা উচ্চারণ সেই বর্ণের, যে দুটি বর্ণ কম্বিনেশনে আছে সেই দুটি বর্ণের সিঙ্গেল অবস্থায় যে উচ্চারণ, সেই উচ্চারণটাকে যত সম্ভব অক্ষত রেখেই আমাকে যুক্তাক্ষরটা করতে হবে। তাহলে ক ইয় একসাথে বললে কিয়, তাই তো? হ্যাঁ ক স্যার। ইয় একসাথে বললে কি হবে? কিয়। আচ্ছা, এবার আমরা এটাও ট্রাই করব, যেমন ওই অন্তস্থ বয়ের ক্ষেত্রে সবগুলো দেখেছি প্রত্যেকটা স্বরবর্ণকে নিয়ে, সেরকমই। তাহলে কি দাঁড়ালো? আচ্ছা দেখুন, তাহলে আচ্ছা এটা ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে উচ্চারণটা কেমন হবে?
উচ্চারণটা কেমন হবে? কিয়া কিয় কিয়া। আচ্ছা ধরুন আকারের সাথে আছে, তাহলে উচ্চারণটা কেমন হবে? কিয়া কিয়া দীর্ঘ আছে, টানুন একটু সবাই, কিয়া। কিয়া হুম। কিয়া না কিয়া নয়, কিয়া আকার আছে। কিয়া কিয়া মানে যদি আমরা কিয়া এখানে একটা মানে কি বলবো, কিয়া মানে উচ্চারণ যেটা হচ্ছে তার যদি স্পেলিংটা আমরা লিখি কেমন হবে? এরকম, কিয়া, কিয়া। এরকম। আচ্ছা নেক্সট আমাদের কি আছে তাহলে? ক ই কেমন হবে? কিয়াই কিয়াই নয়, ইকার আছে। কাই না উচ্চারণটা ঠিক উচ্চারণটা এরকমই হবে, দেখুন এরকম কি একটা এরকম মানে স্ট্রেস, মানে কয়ের উপর একটা স্ট্রেস দিয়ে বলতে হবে, মানে কি কি এরকম। কি মানে এমনি কয় হস্যি কি, মানে এটার সাথে এটা ডিফারেন্স কি? জাস্ট ফোর্স একটু wait। একটা আসছে আচ্ছা এক মিনিট। কি আচ্ছা শোনা যাচ্ছে? আচ্ছা দেখুন হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। ডিফারেন্সটা কি, মানে কি আর কি, এটা এই দুটোর উচ্চারণের ডিফারেন্স কি? যদি আমরা একটু ভালোভাবে দেখি, এটার উচ্চারণটা কেমন হচ্ছে? এরকম, মানে ক তার সাথে হ্রস্বই, মানে কি, জাস্ট এরকম। কি আর এটার উচ্চারণটা কেমন হচ্ছে? একটা এক্সট্রা স্ট্রেস দেওয়া হচ্ছে, মানে কি, এরকম উচ্চারণটা ঠিক যদি আমরা করি ঠিক এই রকম উচ্চারণটা দাঁড়াচ্ছে, কি, এরকম। বোঝা গেল? দেখুন উচ্চারণগুলো কিন্তু খুব সূক্ষ্ম, মানে ডিফারেন্সগুলো যদি বুঝতে হয় তাহলে যেটা উচ্চারণ করছি তার স্পেলিংটা ঠিক কেমন হতে পারে সেটা একটু দেখতে হবে। কি এর উচ্চারণ কি, আর কয় জফলা হস্যি তার উচ্চারণ কি, এরকম একটা, মানে জাস্ট একটা কয়ের উপর একটা স্ট্রেস দিতে হচ্ছে, কি, এরকম। তাহলে দীর্ঘ হলে কি হবে? একই রকমই, একটু টানতে হবে, কি, এরকম। আচ্ছা এবারে উকার কেমন হবে? কিউ জাস্ট ইংরেজির কিউ, আর কিছু না, ঠিক আছে? কিউ। আর দীর্ঘ হলে কি টানতে হবে একটু, আর কিছু না। তাহলে দীর্ঘ হলে কিউ, এরকম, ঠিক আছে? আচ্ছা এবারে রিকারের সাথে কেমন হবে? ক্রি ক্রি, মানে এমনি ক্রি আর এই ক্রিয়ার মধ্যে পার্থক্য কি? মানে কয়রি ক্রি আর কয় জাফলা ক্রি, পার্থক্য কি? এমনি ক্রি হচ্ছে ক্রি, নো স্ট্রেস, কিন্তু কয় জাফলা রি হলে ক্রি একটা স্ট্রেস দিতে হবে একটু। আচ্ছা নেক্সট একার কি হবে? কেমন হবে? কে কিয়ে কিয়ে কে কিয়ে কিয় কিয়ে, এরকম। কে আচ্ছা তারপরে এটার উচ্চারণ কেমন হবে? কেমন হবে? কিয়াই তাই তো, কিয়ই, কিয়াই এরকম। কি আচ্ছা তারপরে কয় জাফলা ওকার, তার উচ্চারণ কেমন হবে? কিও
জাস্ট এটাই কিও, কিও বা এইভাবে করতে পারি কিও। আর কয়জা ফেলা ঔকার, তার উচ্চারণ কেমন হবে? চৌ কিও, চিও কিও। কিও ঠিক আছে, তাহলে এই যে মানে প্রসিদ্ধ কিন্তু এই দুটো খুব আসে, মানে ইয়া মানে জ ফেলা আর ব, এই দুটো মানে প্রায়ই দেখা যায়। প্রায় দেখবেন যে প্রত্যেক শ্লোকে এই দুটোর মধ্যে কোনো না কোনো একটা আসছে। তো এই জন্য এইগুলো হচ্ছে প্রত্যেকটা মানে যে কোনো স্বরবর্ণের সাথে ইয়া এবং ব এই দুটোর উচ্চারণটা খুব স্পষ্ট হওয়া খুব প্রয়োজন। ঠিক আছে, এটা তাহলে বোঝা গেছে। এটা রাফ হলো, আমি আপনাদেরকে তাহলে গ্রুপে মানে গ্রুপে পাঠিয়ে দেবো, এটা একটু বুঝতে সুবিধা হবে। ওকে স্যার। আচ্ছা, নেক্সট চলুন। আচ্ছা, তাহলে মেনলি যেটা ইয়া আর ব এই দুটোর উচ্চারণ আমরা দেখলাম। আচ্ছা, এরপর যেটা আসে সেটা হচ্ছে ক্ষিয়কার। ক্ষিয়কারের উচ্চারণ কেমন হবে? ক্ষিয়কারের উচ্চারণ কেমন হবে? আচ্ছা, ক্ষিয়কারের ক্ষেত্রে বলুন তো কোন কোন বর্ণ আছে? ক কয় মূর্ধন্য মূর্ধন্য ক ষ। আর ষ মূর্ধন্য ষ। ম। আচ্ছা, ক আর মূর্ধন্য স এই দুটো আছে। হুম হুম। হুম আচ্ছা, তাহলে উচ্চারণটা কেমন হবে? দুটোর উচ্চারণ কিন্তু রাখতে হবে, তাহলে ক আর স স এই দুটোকে একসাথে স উচ্চারণ করুন, যেটা দাঁড়াবে সেটাই উচ্চারণ। স স ক্ষ, ক স ক্ষ, স ক্ষ। ঠিক আছে, তাহলে কেমন হবে আমরা যদি এবারে প্রত্যেকটা স্বরবর্ণের সাথে বলি? ক্ষ, ক্ষা, ক্ষি, ক্ষি, ক্ষু, ক্ষু, ক্ষ্রি, ক্ষ্রি, ক্ষে, ক্ষৈ, ক্ষো, ক্ষৌ। আচ্ছা, এই ক্ষিয়কারেরটা প্রত্যেকে বলুন, মানে যে কোনো একজন কেউ বলুন, মানে প্রত্যেকটা স্বরবর্ণ নিয়ে, মানে ক কা কি এর মতো ক্ষিয়কার নিয়ে কেউ একজন বলুন দেখি। কেউ একজন ট্রাই করুন। স্যার ঠিক বুঝতে পারলাম না, ক্ষিয়করের সাথে কিভাবে বলবো? মানে যেমন ক কা কি বলি স সেরকমই। বলবো স্যার? হ্যাঁ বলুন ম্যাডাম। স ক্ষা ক্ষি ক্ষি ক্ষু ক্ষু শ্রী শ্রী ক্ষ্রো ক্ষো সরি ক্ষে ক্ষে ক্ষেই ক্ষো ক্ষৌ। বাহ, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা আচ্ছা, এরপরে একটা যেটা আসে জ আর ঞ। জ আর ঞ, তাই তো? যেমন বিজ্ঞান শব্দ, জ্ঞান শব্দ এগুলোতে আসে। আচ্ছা, এটার উচ্চারণ হচ্ছে বীজজ্ঞানম এরকম বলতে পারি, বা বাংলায় যেটা বলেন সেটাও বলতে পারেন। মানে আমাদের সংস্কৃতে এই দুটোই বলা হয়, মানে যেমনটা দুটো যে দুটো বর্ণ আছে তাদের একটা কম মানে কি বলবো কম্বাইন্ড উচ্চারণ, মানে জ ঞ বীজজ্ঞানম এরকম একটা, না হলে বিজ্ঞানম যেটা বাংলাতে বলেন সেটাও করতে পারে। ঠিক আছে, ওটাতে কোনো অসুবিধা নেই। তাহলে যুক্তাক্ষর মোটামুটি যেগুলো বেশিরভাগ আসে সেগুলো আমরা দেখলাম। অন্তস্থ ব, ইয়কার আর এই মানে ক্ষিয়কার, এগুলো খুব প্রসিদ্ধ যুক্তাক্ষর। আচ্ছা, এরপরে আরো কিছু থিওরি আছে আমাদের। ঠিক আছে, আচ্ছা প্রথমটা কেউ পড়ুন, অল্প প্রাণ মহাপ্রাণ কি বলা হচ্ছে একটু কেউ পড়ুন।
খুব অল্পই আছে। বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণগুলি স, 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 হ এগুলি মহাপ্রাণ বর্ণ, এর অতিরিক্ত বর্ণগুলি অল্প প্রাণ। আচ্ছা, এবার উচ্চারণের ক্ষেত্রে কি মানে মহাপ্রাণ অল্প প্রাণ বলতে কি বোঝায়? প্রাণ মানে শক্তি, মানে এখানে বেশি প্রাণ বাতাস বলতে লাগে শক্তি। যেটাতে। হ্যাঁ, বেশি বাতাস আর কম বাতাস। তাহলে এবারে দেখবেন অনেকে কিন্তু কি করে মানে উচ্চারণের ক্ষেত্রে মানে ইচ্ছে করে মানে চেষ্টা করে যেন একটু মানে মহাপ্রাণ বর্ণ বলার সময় খ বলার সময় যেন এক্সট্রা একটু মানে চেষ্টা করছে। এটা কিন্তু আমাদের মানে কি বলবো আমাদের প্রোনাউন্সিয়েশন যে সিস্টেম আছে সেই সিস্টেমটা এরকমই আছে, এটা বাই ডিফল্ট। আপনাকে আলাদা করে কিন্তু মহাপ্রাণ বলার জন্য আলাদা করে এক্সট্রা চেষ্টা করে যে বলতে হবে, এক্সট্রা বায়ু দিয়ে বলতে হবে, এরকম না। ওটা হচ্ছে বাই ডিফল্ট। আপনি যখন অল্প প্রাণ বলবেন অটোমেটিক্যালি কম বায়ু লাগবে, যখন মহাপ্রাণ বলবেন অটোমেটিক্যালি আপনার বায়ু বেশি খরচা হবে। তো সেক্ষেত্রে এক্সট্রা প্রেসার দিয়ে বলার প্রয়োজন নেই। যখন আমি ক বলছি ক আর খ বলার সময় খ মানে একটা এরকম এক্সট্রা প্রেসার দেওয়ার কিছু নেই, ওটা বাই ডিফল্ট ক খ মানে খটা অটোমেটিক্যালি মহাপ্রাণ, মানে ওটা আপনাকে আলাদা করে চেষ্টা করে বলতে হবে না। মানে মহাপ্রাণ বোঝানোর জন্য আলাদা করে কোনো চেষ্টার প্রয়োজন নেই, ওটা বাই ডিফল্ট অটোমেটিক্যালি হবে। ঠিক আছে, ওই জন্য এটার বিষয়ে বেশি অবধান দেওয়া দরকার নেই যে মহাপ্রাণ বর্ণ দেখলে একটু বেশি মানে কি বলবো বেশি প্রাণ দিতে হবে, বেশি শক্তি দিতে হবে, এরকম না। ওটা বাই মানে অটোমেটিক হয়ে যাবে। ওটা ওটা মানে যিনি উচ্চারণ করছেন তার দিক দিয়ে করণীয় কিছু নেই। আচ্ছা, এবারে নেক্সট যেটা সেটা হচ্ছে বিসর্গের উচ্চারণ। আচ্ছা, এটা কেউ একজন অন্য কেউ একজন পড়ুন। সোয়াতি ম্যাডাম পড়ছেন, অন্য কেউ একজন পড়ুন। আমি পড়ছি। আচ্ছা, পড়ুন। বিসর্গের উচ্চারণ হকারের মতো হবে, যেমন রামাহা, এখানে উচ্চারণটি হবে রামাহা। অর্থাৎ যে স্বরবর্ণের পরে বিসর্গ থাকবে বিসর্গের স্থানে হকার বসিয়ে হকারের পরে সেই স্বরবর্ণটি যুক্ত করে উচ্চারণ করতে হবে। যেমন রামাহা, এখানে অকারের পর বিসর্গ আছে, তাই হকারের সাথে অকার যুক্ত হয়ে রামাহা এরকম উচ্চারণ হবে। হরিহি, এখানে ইকারের পরে বিসর্গ আছে, তাই হকারের সাথে ইকার যুক্ত হয়ে হরিহি এরকম উচ্চারণ হবে। আচ্ছা, ঠিক আছে, থেমে যান। আচ্ছা, এবারে এটাও আমাদের দেখতে হবে প্রত্যেকটা স্বরবর্ণের ক্ষেত্রে বিসর্গের উচ্চারণ কেমন হয়। ঠিক আছে, এটা দেখা খুব প্রয়োজন। আচ্ছা, জাস্ট 1 মিনিট, আমরা ওই একইভাবে ট্রাই করব। ঠিক আছে, প্রত্যেকটা স্বরবর্ণের ক্ষেত্রে বিসর্গের উচ্চারণ কেমন হবে। আচ্ছা, প্রত্যেকে বলবেন কেমন, আপনারা নিজেরাই চেষ্টা করবেন। মানে আমি মানে প্রসেসটা বলে দিয়েছি, আমাদেরকে জাস্ট মাথায় রাখতে হবে যেন উচ্চারণটা অক্ষত থাকে, এবং যেটা দেখবেন সম্ভব হচ্ছে সেটাই উচ্চারণ, অসম্ভব যেটা উচ্চারণ করা সম্ভবই না সেটা উচ্চারণ হবে না। যেটা আমি মানে করাটা সম্ভব হচ্ছে সেটাই উচ্চারণ দাঁড়াবে। আচ্ছা, ধরুন তাহলে কয়ের সাথে বিসর্গ আছে, তাহলে কেমন উচ্চারণ হবে? কাহা। যেহেতু অকারের পরে বিসর্গ থাকছে তাই জন্য অহ অহ, তাহলে উচ্চারণটা কেমন দাঁড়াবে? ঠিক স্পেলিংটা এরকম ক হ, এরকম ক হ, তাই তো কহ। ধরুন এবারে আকারের সাথে বিসর্গ আছে, তাহলে উচ্চারণটা কেমন হবে? কাহা। কাহা। এবারে এখানে একটা জিনিস খেয়াল করার, যখন দেখবেন যে এরকম আপনাদের এখন একটা প্রশ্ন হতে পারে যে স্যার এই কা হা
দুটোতেই আকার আছে, তাহলে আমি কাটাকে টানবো, মানে হা এটাকেও টানবো, এটা টানা যাবে না। মানে বিসর্গের ক্ষেত্রে যেটা হচ্ছে সেখানে কিন্তু ওটাকে আর টানা যাবে না। আর আপনি কাটাতে টানছেন, কিন্তু কা হা এরকম বলা যাবে না। কা হা, হায় ক্ষেত্রে মানে হা বলে স্টপ করতে হবে, মানে হাটা কিন্তু হ্রস্ব, উচ্চারণটা হ্রস্বের মতোই করতে হবে। ঠিক আছে, এবার আপনাদের প্রশ্ন হতে পারে কেন, তাই তো? এরকম প্রশ্ন সবারই আসতে পারে, এখন কেন হবে এরকম? আসছে কারো এরকম প্রশ্ন? কারো মনে প্রশ্ন আসছে না কেন এরকম এটা করা হবে, মানে দীর্ঘ কেন হবে না? শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার। আচ্ছা দেখুন, একটা খুব সাধারণ জিনিস আমরা জানি সবাই, যে স্বরবর্ণের সাহায্য ছাড়া ব্যঞ্জন বর্ণের উচ্চারণ সম্ভব না, তাই তো? আমরা কেবল ব্যঞ্জন বর্ণকে উচ্চারণ করতে পারি না। ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করছি মানে আমরা কোনো না কোনো একটা স্বরবর্ণের সাহায্য নিয়েই করছি, ঠিক আছে? এবারে এখানে যে এটা এসছে, মানে এটা জাস্ট ওই বিসর্গ উচ্চারণ করার নিয়মের জন্য আমরা কি করছি, যে স্বরবর্ণের পরে বিসর্গ আসছে, বিসর্গের জায়গায় আমরা হকার বসিয়েছি, হকার বসিয়ে সেই স্বরবর্ণটা রিপিট করব। তাহলে এই যে আকারটা আছে এটা কিন্তু আর দীর্ঘ আকার না, এটা জাস্ট একটা ওই কি বলবো, মানে এই হকারটা উচ্চারণ করার জন্য একটা হেল্পিং পার্ট, আর কিছু না। মানে এটা দীর্ঘ নেই, কিন্তু জাস্ট ওই নিয়মের খাতিরে এসছে এই হকারটার উচ্চারণে সাহায্য করার জন্য। তাই জন্য এটা দীর্ঘ নেই, জাস্ট হকারটাকে উচ্চারণ করতে হবে, একটা সাহায্য লাগবে কোনো একটা কিছু বর্ণের, তাই জন্য এই আকারটা দেখা যাচ্ছে। এটা দীর্ঘ নেই, দীর্ঘ হচ্ছে কয়াকারের আকারটা দীর্ঘ, এই আকারটা দীর্ঘ। এটা জাস্ট হকারের হচ্ছে একটা, মানে হকার উচ্চারণের জন্য একটা হেল্পিং পার্ট একটা, তাই জন্য এটা দীর্ঘ করবেন না, কা হা এরকম। ওকে, আচ্ছা এরপরে কিহি উচ্চারণটা কেমন হবে তাহলে? কিহি, তাই তো? দীর্ঘের পরে তো বিসর্গ আসে না, তো যদিও আসে আমরা একই রকম ভাবে, কেমন উচ্চারণটা কেমন হবে? কিহি এরকম না, এটাই হবে। এখানে জিনিসটা আরো স্পষ্ট হচ্ছে, তাই না? এই জায়গাটাতে দেখুন, ওই যে বললাম যে দীর্ঘ হবে না, মানে হকারের পরে যে বর্ণটা দীর্ঘ করা যাবে না, এখানে জিনিসটা আরো স্পষ্ট হচ্ছে। এখানে তো আমরা হকারের পরে আকারের হ্রস্বটা অকার নিতে পারিনি, আকারে নিতে হয়েছে, কিন্তু এটা দীর্ঘ করা যাবে না, কিন্তু এখানে যেহেতু সম্ভব, কিহি কিহি এরকম। একই রকম ভাবে কু কি হবে, উচ্চারণটা কেমন হবে? কুহু, তাই তো? আচ্ছা দীর্ঘের পরে এলে কুহু, হকারের পরে যেটা আছে সেটা কিন্তু সবসময় হ্রস্ব। আচ্ছা এরপরে কি আছে? ক্রি কেমন হবে? কৃহি। কৃষি, দেখছেন এখানে ব্যতিক্রম, কিন্তু এখানে কিন্তু আমরা এরকম করছি না, মানে এখানে আমরা বিসর্গের জায়গায় হচ্ছে মানে এরকম করছি না, কি ক্রি রি এরকম বলছি না, কিন্তু রিকারের পরে যখন বিসর্গ আসছে তখন কিন্তু আমরা বিসর্গের পরে কিন্তু রিকারকে রিপিট করছি না, আমরা ইকার নিচ্ছি। এই জায়গাগুলোকে মনে রাখতে হবে। উচ্চারণটা কি হবে? কৃহি, নট ক্রি রি এরকম হবে না, ঠিক আছে? আচ্ছা এরপরে আসি কে, কেমন হবে? কে হে, কে হে এরকম, ঠিক আছে? এরপরে আচ্ছা এটা কেমন হবে? এরকম হবে।
না। কেমন কৈহি হবে? কৈহি। কৈহি ঠিক আছে। আচ্ছা, নেক্সট এটা কেমন হবে? কোহ। কোহ। ঠিক আছে। আচ্ছা, এটা কেমন হবে? এরকম হবে? না, কৌহু। কৌহু। ঠিক আছে, দেখুন আপনারা প্রত্যেকেই মানে একটা জিনিস বুঝতে পারছেন যে এটা খুব আমাদের কিন্তু মানে বাই ডিফল্ট হয়ে আছে, আমাদের আলাদা করে চেষ্টা করতে পারে। কৌহু কিন্তু কেউ বলছি না নিয়ম মেনে। তাহলে উচ্চারণটা একটা এমন একটা মেকানিজম যেটা হচ্ছে অলরেডি আমাদের মধ্যে, কি বলবো, মানে অলরেডি আমাদের মধ্যে ইনক্লুডেড হয়ে আছে। তার জন্য আমরা এগুলো অনায়াসে বলে দিতে পারছি যে কই কই হই হবে না, কই হি। কৌ হৌ হবে না, কৌহু। তো যাই হোক, তাহলে বিসর্গের উচ্চারণটা ঠিক এরকম করতে হবে। প্রত্যেকের স্পষ্ট হয়েছে? বিসর্গের উচ্চারণ নিয়ে কোনো ডাউট আছে কারো? না না স্যার, স্যার, ঠিক আছে। এই পরের গুলো একটু কঠিন, কিন্তু একটু এই শীটটা পেলে পরে মানে হ্যাঁ, আমি এটা পাঠিয়ে দেবো। এটা যদি রাফ আছে কিন্তু এটাই পাঠিয়ে দেবো, এটাই সবাই দেখে নেবেন। এটাতে প্রত্যেকটা লেখা আছে তো, বেশ হ্যাঁ স্যার। একটু ম্যানেজ করে নেবেন সবাই। আপনি একটু অডিওটাও পাঠিয়ে দেবেন কাইন্ডলি। অডিও তো আমাদের ম্যাডাম, আমাদের ক্লাস তো রেকর্ডিং হয়, ক্লাস তো ইউটিউবে পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে বিসর্গের উচ্চারণ। আচ্ছা, এরপরে আসি নেক্সট যে অংশটা আছে। ধরুন এরপরে কি আছে? আচ্ছা, এবার একটা জিনিস বলে রাখা দরকার, এই যে বিসর্গ, অনুস্বার, এই বর্ণগুলো দুরকম উচ্চারণ হয়। দুরকম উচ্চারণ বলতে, যখন বিসর্গ সন্ধি হয়ে চেঞ্জ হয়ে যাবে তখন নিশ্চয়ই বিসর্গের উচ্চারণটা আলাদা হবে। মানে বিসর্গ সন্ধি হয়ে যে বর্ণে রূপান্তরিত হবে সেটাই উচ্চারিত হবে। আর সন্ধি না হলে তখন বিসর্গের যেরকম উচ্চারণ সেরকম হবে, যেটা আমরা এখন শিখলাম যে বিসর্গের উচ্চারণটা হয়ের মতো করতে হবে, এবং প্রত্যেকটা স্বরবর্ণের সাথে আমরা অভ্যাস করলাম, দেখলাম। তাহলে সন্ধি না হলে, অর্থাৎ যে বিসর্গটার কোনো সন্ধি হয়নি, কোনো চেঞ্জ হয়নি, সন্ধি হলে পরে চেঞ্জ হবে, সন্ধি না হলে বিসর্গ বিসর্গই থাকবে, তাহলে সেই বিসর্গের উচ্চারণটা এরকম হবে, হয়ের মতো করতে হবে। এবারে যখন বিসর্গের সন্ধি হয়ে যাবে, সন্ধি হলে তো বিসর্গ আর বিসর্গ থাকবে না, তখন বিসর্গ সন্ধি হলে বিসর্গটা অন্য কোনো একটা বর্ণে চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু বিসর্গের উচ্চারণটা আর বিসর্গ করলে হবে না, মানে বিসর্গের মতো করে করলে হবে না। তখন বিসর্গ সন্ধি হয়ে যে বর্ণে ট্রান্সফার হয়েছে সেই বর্ণের উচ্চারণ করতে হবে। ঠিক আছে, তার একটা মানে এক্সাম্পল নিচে দেওয়া আছে। মানে এরকম বিসর্গের সন্ধি হলে কিরকম উচ্চারণ হয়, মানে সন্ধিতে এবারে কি হবে? সন্ধি বলতে দুটি বর্ণের মিলন। তাহলে ব্যাপারটা এরকম নয় তো বিসর্গের পরে জগতের যে কোনো বর্ণ আসলেই সন্ধি হয়ে যাবে। একটা পার্টিকুলার কিছু কিছু বর্ণ সঙ্গে থাকলে তবেই এই মিলন বা সন্ধিটা হতে পারে। তাহলে কোন কোন বর্ণ বিসর্গের পরে থাকলে বিসর্গ একটু সন্ধি হয়ে চেঞ্জ হয়ে যায়, তার একটা দৃষ্টান্ত এখানে দেওয়া আছে। আচ্ছা, এবার নিচেরটা অন্য একজনকেও করুন। তাহলে আমরা যেটা দেখলাম সেটা কি? সন্ধি নেই, সন্ধি হয়নি, এরকম বিসর্গের উচ্চারণ। এবার বিসর্গ সন্ধির একটা উদাহরণ নিচে দেওয়া হচ্ছে, অর্থাৎ সন্ধি হলে বিসর্গ চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন উচ্চারণটা সেরকম করতে হবে। নিচে তার একটা উদাহরণ দেওয়া আছে, কেউ একজন পড়ুন। উজ্জ্বল বাবু উপরেরটা পড়েছেন, নিচেরটা অন্য কেউ একজন পড়ুন। এখানে পড়বো স্যার? পড়ুন। আচ্ছা, এখানে উষ্ম বর্ণগুলি ক্ষেত্রে ব্যতিক্রম, এক মিনিট স্যার, ব্যতিক্রম নিয়ম রয়েছে। বিসর্গের পর যদি তালবস্য, মূর্ধন্যস্ব ও দন্তেস্ব এই তিনটি বর্ণের কোনো একটি থাকে, তাহলে বিসর্গটি হকারের মতো উচ্চারিত না হয়ে সেই
উষ্ববর্ণের মতো উচ্চারিত হবে। যেমন রাম শক্রতি, এখানে বিসর্গটি সকারের রূপ ধারণ করবে, ফলে রামস শক্রতি এরকম উচ্চারণ হবে। আচ্ছা, রামস শক্নোতি, ঠিক আছে। ওখানে দেখুন একটা নিচে একটা হসন্ত দেওয়া আছে। রামস হসন্ত মানে শক্রতি, ওখানে কোনো রকম স্বরবর্ণ নেই, এটা ইন্ডিকেট করা হচ্ছে। তাহলে রামস শক্নোতি এরকম উচ্চারণ হবে। ওটা ওটা শক্নতি স্যার, হ্যাঁ, শক্নোতি, কয় নয় ওকার। কয় নয় ওকার। আচ্ছা, আমরা এটার একটা এক্সাম্পল দেবো। আমাদের হচ্ছে গুরুস্তোত্রেই আছে। ধরুন গুরুস্তোত্রে এই যে শ্লোকটা আছে দেখুন, এই যে শ্লোকটা আছে, মন্নাথ শ্রী জগন্নাথ। এখানে খেয়াল করে দেখুন, বিসর্গের পরে আছে কি তিনটে সকারের মধ্যে কোনো একটা সকার আছে? মন্নাথ বিসর্গ আছে, তারপরে তালব্যস্য আছে। তাহলে বিসর্গটার উচ্চারণ আমি কেমন করব? মন্নাথ শ্রী। মন্নাথ, আমরা যেটা আপনি বিসর্গের যেটা স্বাভাবিক উচ্চারণ করি, মন্নাথ শ্রী জগন্নাথ, এরকম বলবো না, আমরা সন্ধি করেই বলবো। তাহলে মন্নাথ শ্রী জগন্নাথ। নেক্সট যেটা আছে সেটাও তাই, মদগুরু বিসর্গ আছে, পরে শ্রী তালব্যস্য আছে, তাহলে কি হবে? মদ্গুরু শ্রী জগদ্গুরু। মদগুরু শ্রী জগদ্গুরু, কারেক্ট। তাহলে বোঝা গেছে বিষয়টা। হ্যাঁ, আচ্ছা ম্যাডাম, ওটা আমরা দেখবো। ওটা আচ্ছা, আমাদের প ফ বা ক খ থাকলেও বিসর্গ চেঞ্জ হয়, ওটাও আমরা দেখবো। এখানেই আছে, আমাদের স্টাডি মেটেরিয়ালেই আছে। আচ্ছা, এবারে আমরা যেটা আসি, তাহলে এবারে এই যে সন্ধি বিষয়টা, এটা আমরা কখন করব আর কখন করব না। মানে সন্ধি তো আর এমন নয় যে সব জায়গাতেই হতে পারে। আচ্ছা, ধরুন তার একটা এক্সাম্পল যদি আমরা দেখি, স্টাডি মেটেরিয়াল 2 যেটা আছে ওখানে দেখি, চলুন। আচ্ছা, এই ধরুন যে শ্লোকটা আছে, প্রথম যে শ্লোকটা আছে, এটা দেবনাগরী স্ক্রিপ্টে আছে, এটা বেঙ্গলি স্ক্রিপ্টেও আছে, ঠিক আছে, অসুবিধা নেই, আমি দিয়ে দেবো। আচ্ছা দেখুন, এখানে প্রত্যেকটাতেই কিন্তু হতে পারে। দেখুন যতগুলো বিসর্গ এখানে আছে, প্রথম লাইনে, সেকেন্ড লাইনে, সবগুলোর পরেই তালব্যস্য আছে, আছে কি না? শ্রীদা, তারপরে শ্রী, শ্রীশ, তারপরে শ্রী, নিবাসহ শ্রীনিধি, শ্রীনিধি শ্রী বিভাবন, প্রত্যেকটাতে বিসর্গ আছে। কিন্তু ওই যে আমরা একটু আগে শিখলাম না, যে আমাদের মানে একবারের উচ্চারণের অংশ কতটা? একটা পাদ, তাই তো? এটা একটু প্রত্যেকে ভালো করে খেয়াল করে দেখবেন এই বিষয়টা। আচ্ছা, সন্ধি আমরা কি বলছি, যে বিসর্গের পরে যদি থাকে তালব্যস্য, মানে তিনটে সকারের মধ্যে কোনো একটা সকার থাকে, দেন বিসর্গ চেঞ্জ হবে। মানে তিনটি সকারের মধ্যে যে সকার থাকবে, বিসর্গ সন্ধি হয়ে সেই সকারের রূপ ধারণ করবে, এটা বলছি আমরা। এবারে খেয়াল করে দেখুন, আমরা কি বলেছি, আমাদের একবারের উচ্চারণের অংশ কতটা? একটা শ্লোকে 4টে অংশে ভাগ করলে একটা অংশ, তাই তো? মানে একটা পাদ। ক্লিয়ার? এবারে ধরুন এরকম হয়ে গেছে, বিসর্গ আছে আর মানে এবারে এই যে সন্ধিটা হবে, সেটা কখন হবে? যখন আমরা যতটা অংশ বলছি যে দুটো বর্ণের মধ্যে সন্ধি হবে, সেই দুটো বর্ণ পাশাপাশি আছে এবং আমাদের ওই একবারের উচ্চারণের অংশের মধ্যেই ইনক্লুড আছে, তখন। আমি এই এক্সাম্পলে জিনিসটা দেখাচ্ছি। ধরুন শ্রী, আমাদের এখানে একটা পাদ কতটা, মানে একবারের উচ্চারণের বিষয় কতটা? শ্রীদ, মানে 8টা অক্ষর কাউন্ট করুন। শ্রীদ 2, শ্রীশ 4,
2 2 4, শ্রীনিবাস 8। তাহলে শ্রীনিবাস পর্যন্ত আমাদের একটা পাদ, অর্থাৎ আমাদের একবারের উচ্চারণের বিষয় কতটা? শ্রীনিবাস। নেক্সট সেকেন্ড উচ্চারণের বিষয় কতটা উচ্চারণ করব? শ্রীনিধি থেকে শ্রী বিভাবনা। এবারে খেয়াল করে দেখুন, এখন শ্রীদা থেকে শুরু করে শ্রীনিবাসের মধ্যে আমাদের যদি কোথাও কোনো সন্ধির অবসর থাকে, সেখানে তো সন্ধি করতেই হবে। ধরুন শ্রীদর পরে যে তালব্যস্য আছে, শ্রীস্বর পরে যে তালব্যস্য আছে, এগুলো আমাদের এই যে দুটো বর্ণ বিসর্গ এবং তালব্যস্য, এই দুটো বর্ণকে নিয়েই তো সন্ধি হবে। তারা আমাদের একবারের উচ্চারণের অংশের মধ্যে পড়ছে। অর্থাৎ সন্ধি বলতে মিলন। মিলন কখন হবে? যখন দুজন পাশাপাশি থাকবে। এই পাশাপাশি থাকাটা কিরকম? পাশাপাশি লেখা না, একসাথে বলার মধ্যে থাকতে হবে। এখন শ্রীনিবাসের যে বিসর্গ আর শ্রীনিধির যে তালব্যস্য, এই দুটো কি পাশাপাশি আছে? লেখা আছে, পাশাপাশি বলা হচ্ছে কি? একসাথে বলা হচ্ছে না, ওটা একটা পদের বিভাগ হয়ে মানে যাচ্ছে। শ্রীনিবাস এখানে আমরা স্টপ করছি, শ্রীনিধি এখানে শুরু করছি। অর্থাৎ শ্রীনিবাসের যে বিসর্গ আর শ্রীনিধির যে তালব্যস্য, এই দুটোর মধ্যে কিন্তু কোনো মিলন নেই, বিচ্ছেদ আছে। রাইট? তাহলে ওই যে নিয়ম, বিসর্গের পরে তালব্যস্য থাকলে বিসর্গ তালব্যস্য হয়ে যাবে, ওই নিয়মটা কিন্তু এখানে মানে ওই যে নিয়ম বলতে সন্ধি, সন্ধি এখানে হবেই না। কেন হবে না? সন্ধি মানে মিলন, একসাথে থাকতে হবে, এটা একসাথে নেই। যে দুটো বর্ণের মধ্যে সন্ধি হবে তারা আলাদা হয়ে আছে, একে অপরের থেকে আলাদা হয়ে গেছে, বিচ্ছেদ হয়ে আছে, সন্ধি হওয়ার কোনো জায়গা নেই। তাহলে এই যে একসাথে থাকলে তবে সন্ধি হবে, সেটা কিরকম? আমাদের একবারের উচ্চারণের অংশের মধ্যে থাকতে হবে। মানে এমন হয়ে যাচ্ছে যে একবার উচ্চারণের অংশের শেষ আর একটা উচ্চারণের অংশের শুরু, সেই দুটো বর্ণের মধ্যে সন্ধিটা হবে না, কারণ তারা আমাদের একবারের উচ্চারণের অংশের মধ্যে ইনক্লুড নেই। তাহলে এখন আমরা শ্রীদা শ্রীসা এই দুটো বিসর্গ কি করবো? তালব্যস্য করব। কিন্তু শ্রীনিবাসের যে বিসর্গ সেটা কিন্তু বিসর্গই থাকবে। ইট মিনস ওটা উচ্চারণ হবে কেমন? শ্রীনিবাসহ, এরকম। এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? মানে বিসর্গের তালব্যস্য করতে হবে মানে সব জায়গায় করতে হবে এমন না। হ্যাঁ স্যার, ঠিক আছে? তাহলে এটা এই হয়েছে শব্দ যদি মোটামুটি। আমরা হ্যাঁ, উচ্চারণ করি কেমন হবে? শ্রীদা শ্রীশা শ্রীনিবাসঃ শ্রীনিধি শ্রীবিভাবনঃ শ্রীধর শ্রীকর শ্রেয়ঃ শ্রীমাল্লোকত্রয়াশ্রয়ঃ। দেখুন সেকেন্ড লাইনেও তাই, শ্রেয়ঃ যে বিসর্গ সেটা কিন্তু চেঞ্জ হলো না। কেন না? ওটা হচ্ছে আমাদের একবারের উচ্চারণের শেষ, আর পরের তালব্যস্য সেটা হচ্ছে মানে নেক্সট উচ্চারণের শুরু। তাহলে দুটোর মধ্যে কোনো সন্ধি বা মিলন নেই, তাই ওই বিসর্গটা যেমন বিসর্গই থেকে যাবে। ঠিক আছে? তাহলে এই যে সন্ধি কোথায় হবে আর কোথায় হবে না, এই বিষয়টা প্রত্যেকে স্পষ্ট হয়েছে? স্পষ্ট হয়েছে নাকি কোনো ডাউট আছে এখনো? হ্যাঁ, ব্যাপারটা বুঝলাম। আচ্ছা একটু ডাউট আছে, আর একবার বলে দেবেন যদি ভালো হয় তাহলে। আচ্ছা, দেখুন মানে জাস্ট সন্ধি শব্দটাকে খেয়াল করুন। সন্ধি বলতে ঠিক কি? আছে। মিলন। এবার এই সন্ধি বা মিলন কি হবে? এখানে দুটো বর্ণের মিলনের কথা বলা হচ্ছে। এবার সন্ধির ক্ষেত্রে কি হয়? এই যে দুটো বর্ণ পাশাপাশি থাকলে, দুটো বর্ণ মিলিত হলে কি হয়? কোনো একটা মানে দুটো বর্ণ মিলে মানে আমরা কি বলছি, বিসর্গের ক্ষেত্রে কি হচ্ছে? বিসর্গ এবং তালব্যস্য পাশাপাশি থাকলে বিসর্গ তালব্যস্য হয়ে যাবে। বিসর্গ এবং দন্তেস্য পাশাপাশি থাকলে বিসর্গ দন্তেস্য হয়ে যাবে। বিসর্গ এবং মূর্ধন্যস্য পাশাপাশি থাকলে বিসর্গ মূর্ধন্যস্য হয়ে যাবে। এবারে এই যে হয়ে যাবে মানে সন্ধি হলে পরে হবে, মানে সন্ধি না হলে বিসর্গই থেকে যাবে, চেঞ্জ হবে না। এটা ক্লিয়ার? এবার এই যে কোথায় আমাদেরকে সন্ধি করতে হবে, অর্থাৎ পাশাপাশি থাকলে পরেই যে চেঞ্জ করতে হবে মানে সন্ধি হবে এরকমটা না। সন্ধিটা কোথায় হবে? আমাদের যে দুটো বর্ণের মধ্যে সন্ধি হবে, অর্থাৎ বিসর্গ এবং তালব্যস্যের মধ্যে বলা হচ্ছে সন্ধি হবে, হয়ে বিসর্গ তালব্যস্য হয়ে যাবে। কখন হবে? যখন সন্ধি হবে। সন্ধি কখন হবে?
যখন যে দুটি বর্ণের মধ্যে সন্ধি হবে তারা আমাদের একবারের উচ্চারণের যে অংশ, একটা শ্লোকে আমরা 4টে অংশে ভাগ করছি, তাহলে আমাদের একটা শ্লোকে উচ্চারণের অংশ মানে একসাথে উচ্চারণ করছি যে অংশ, সেই অংশ কতটা? 4টে। তাহলে ওই এক একটা উচ্চারণের অংশের মধ্যে যদি পড়ে যায় যে দুটি বর্ণের মধ্যে সন্ধি হবে, তখন কিন্তু সন্ধিটা করা যাবে, তখন সন্ধি হবে। যখন দেখা যাবে যে দুটো বর্ণের পাশাপাশি থাকলে সন্ধি হবে বলা হচ্ছে, সেই দুটো বর্ণ আমাদের একবারের উচ্চারণের অংশের মধ্যে নেই, তখন সন্ধি হবে না। তাহলে এখন শ্রীদ, শ্রীশ, শ্রী, শ্রীধর পরের যে তালব্যস্য, শ্রীশর পরে যে তালব্যস্য, এগুলো কিন্তু আমাদের একবারের উচ্চারণ। আমাদের একবারের উচ্চারণ কতটা? শ্রীদ থেকে শ্রীনিবাস এই পর্যন্ত। তাহলে শ্রীধর বিসর্গ, শ্রীশর বিসর্গ, তারপরে যে তালব্যস্য, এগুলো কিন্তু একবারের উচ্চারণের মধ্যে পড়ছে, অর্থাৎ যে দুটি বর্ণের সন্ধি হবে তারা আমাদের একবারের উচ্চারণের অংশের মধ্যে ইনক্লুড আছে, তাহলে সন্ধি করব। কিন্তু শ্রীনিবাসের যে বিসর্গ আর শ্রীনিধির যে তালব্যস্য, এখানে তো বিসর্গ এবং তালব্যস্য পাশাপাশি আছে, কিন্তু সন্ধিটা হবে না। কেন হবে না? কারণ আমাদের একবারের উচ্চারণের অংশের মধ্যে পড়ছে কি? বিসর্গ পড়ছে। শ্রীনিবাসের বিসর্গ হচ্ছে একবারের উচ্চারণের অংশের মধ্যে পড়ছে, কিন্তু তারপরে যে তালব্যস্য সেটা কি পড়ছে? পড়ছে না, সেটা আরেকটা উচ্চারণের অংশের শুরুতে পড়ছে। অর্থাৎ এই দুটো বর্ণের মধ্যে সন্ধিটা ওই জন্য হবে না। একবারের উচ্চারণের অংশের মধ্যে পড়লে পরেই হবে, না হলে না। ক্লিয়ার হয়েছে তাহলে এখন ম্যাডাম? হ্যাঁ, হয়েছে এবারে। আচ্ছা আচ্ছা, তাহলে এই সন্ধির বিষয়গুলো এইভাবে খেয়াল রাখতে হবে। আচ্ছা, মানে পাশাপাশি দেখলাম, আমি জানি যে বিসর্গের পরে তালব্যস্য থাকলে বিসর্গ তালব্যস্য হয়ে যায়, এর মানে সব জায়গাতেই হবে এরকম না। শ্লোকের ক্ষেত্রে বলছি, আমাদের উচ্চারণের উপর সেটা ডিপেন্ড করছে। আমাদের উচ্চারণের অংশ যতটা তার মধ্যে পড়লে হবে, না হলে হবে না। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি দেখলাম? বিসর্গের উচ্চারণ দেখলাম। আচ্ছা, এরপরে আমরা অনুস্বারের উচ্চারণ দেখব। নেক্সট ক্লাসে আমরা বিসর্গের আরেকটা যে অংশ আছে, মানে সন্ধি হলে, মানে অন্য বর্ণ থাকলে বিসর্গ চেঞ্জ হয়ে যায়, এরকম একটা মানে দৃষ্টান্ত আছে, সেটা দেখব। আর অনুস্বারের উচ্চারণ কেমন হবে সেটা দেখব। ঠিক আছে। আচ্ছা, আজকে ক্লাসে আমাদের যা হলো, এটা নিয়ে কারো কোনো ডাউট আছে কোথাও, কোনো অংশে? কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলবেন। আচ্ছা, কারো কোনো ডাউট নেই তাহলে? ঠিক আছে স্যার। আমার শুধু হয়ের উচ্চারণটা হয়নি, তাই না স্যার? হয়ের উচ্চারণটা পরিষ্কার করতে হবে। হ্যাঁ, মানে ওটা আপনি তখন শ্লোকে ওরকম করেছিলেন, কিন্তু আজকে যেহেতু থিওরি দেখলেন, তাহলে এটা দেখে আশা করি ক্লিয়ার হয়ে গেছে কেমন হ্যাঁ করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। আচ্ছা, এরপরে আমরা কি শিখবো? আমাদের এই যে প্রত্যেকটা অংশ আমরা দেখছি, ঠিক আছে। মানে প্রত্যেকটা অংশের কিন্তু এক্সাম্পল শ্লোক আছে, মানে 3টে সকারের অভ্যাস করার জন্য শ্লোক, বা অন্তস্থ বা বর্গীয় বা এই দুটোর অভ্যাস করার জন্য। এগুলোর আমাদের অ্যাপ্লিকেশনটা কোথায়? আমরা যে সিঙ্গেল ভাবে শিখেছি অন্তস্থ বায়ের উচ্চারণ কেমন হয়, বর্গীয় বায়ের উচ্চারণ কেমন হয়, 3টে স্বয়ের উচ্চারণ কেমন হয়, এটার আমাদের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা কোথায়? শ্লোকে। তাহলে আমাদের তার জন্য স্পেসিফিক কিছু, প্রত্যেকটা অংশের জন্য স্পেসিফিক কিছু শ্লোক আছে অভ্যাস করার জন্য। তো সেগুলো আমরা পরের ক্লাসে আমরা এই অনুস্বার এবং বিসর্গের বাকি অংশটা দেখে নিয়ে এই যে উদাহরণ শ্লোক যেগুলো আছে প্রত্যেকটা অংশের জন্য, সেই শ্লোকগুলো আমরা পরের ক্লাসে দেখব। আর গুরুস্তোত্র আমি আপনাদেরকে পুরোটা পাঠিয়ে দেব, তাহলে গুরুস্তোত্র আপনারা আমার ভয়েস রেকর্ডিং শুনে ওখান থেকে পুরো গুরুস্তোত্র ভালো করে অভ্যাস করবেন। আর হোম টাস্ক কোন কোন শ্লোকগুলো পাঠাতে হবে, সবগুলো না, মানে বড় জোর 2টো বা 3টে, হাইস্ট 3টে। তো যে 2টো বা 3টে শ্লোক হোম টাস্ক হিসেবে পাঠাতে হবে, সেগুলো আমি আপনাদেরকে সোমবার জানিয়ে দেবো। আপনারা যেহেতু হোম টাস্ক পাঠাবেন মঙ্গলবার, আমি সোমবার আপনাদেরকে জানিয়ে দেবো।
ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এখানেই শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। শুভরাত্রি সবাইকে, সবাই ভালো থাকবেন। শুভরাত্রি আপনাকেও। শুভরাত্রি। শুভরাত্রি।